হ্যাঁ এবার আসছে। হ্যাঁ ভাইয়া রেকর্ড হচ্ছে। রেকর্ড ওকে। হচ্ছে, হ্যাঁ। হুম হুম। তো এখন যেটা বললাম যে হ্যাঁ, এটা সবাই একমত হতেই হবে, কোনো বুদ্ধি নেই, কারণ আমরা 15% হারে যেহেতু চালান পাই, যে আপনি দেখলেই মনে করলেন যে 15% চালান দিছে, আমি আর ভিডিওস কাটবো না এটাতে। হ্যাঁ, এটা কখনো ভুলটা করতে যায়নি। ঠিক আছে। তো আপনাকে দেখতে হবে যে এই চালানটা উৎপাদনকারী কাছ থেকে নিছেন কিনা। ঠিক আছে। যদি উৎপাদনকারী কাছ থেকে নেন, তাহলে শিওর হলেন যেটা উৎপাদনকারী, তাহলে আমি ভিডিওসটা কাটবো না। এক। দুই নাম্বার হলো, এইটা যদি কোনো ব্যবসায়ী কাছ থেকে কিনেন, কোনো ব্যবসায়ী কাছ থেকে নিছেন বা কোনো আমদানিকারকের কাছ থেকে নিছেন, নিয়ে দেখবেন যে ওরা যদি 15% হারে চালানটা দেয়, যদি বলে যে আমি ব্যবসায়ী এবং বা আমদানিকারক, ঠিক আছে, 15% হারে চালান দিছে, কোনো সমস্যা নেই, চালান দিতে পারে, তখন আপনি ওনাদেরকে বলবেন যে আপনার ওনার কার্ডটা দেন। আপনার যে 12 মাস যে রিটার্ন দিছেন, এই রিটার্নের ওনার কার্ডটা আমাদেরকে প্রোভাইড করেন, তাহলে আপনার ভিডিএসটা কাটবো না। আর যদি না দেন, তাহলে কিন্তু আমি ভিডিএস কাটবো। কথা ক্লিয়ার? হ্যাঁ এটা, ক্লিয়ার। হ্যাঁ, জি ব্যবসায়ী ক্লিয়ার ক্লিয়ার। বা আমদানিকারক যদি আপনাকে 15% হারে চালান দেয়, আপনাকে যদি ওনার কার্ডটা না দেয়, এটা আমি আপনাকে দেখাতে পারতাম, আমি সেদিন একজনের কাছ থেকে নিয়েছি, হ্যাঁ, চালান দিছে 15%, আমি আগে ওনার কার্ডটা কিন্তু দেন, ভাইয়া তারপরে বিল। যদি উনি 10% আকারে দেয় তাহলে তো আমার কাটতে হবে, তাই না? আমি 10%-এর কথা বলিনি কিন্তু। জি জি আচ্ছা জি। ভাই, ভাই অনার কার্ডটা থেকে আমরা কি মূলত কি তথ্যটা দেখবো? ওনার কার্ডটা দিলেই বুঝবেন যে সে 12 মাস রিটার্ন দেয়, বুঝছেন, সে 12 মাস রিটার্ন দিছে ওই অর্থ ভাই বছরে। অনার কার্ড কোনটা? 18.5? 18.5। জি জি, বুঝতে পারছি। হ্যাঁ, ও, এটা ওইটা। আমাদের আছে। এটা কিন্তু আপনার ওই যে আপনার জুলাই মাসে, আপনি যখন দেখবেন যে জুলাই মাসে আপনার অটো চলে আসবে কিন্তু 2.1-এর, ওইখানে ভাইয়া এটা মেসেজে কি যখন 9.1 যেটা আমাদের ইয়ে আসে না, এই ভাইয়া কি এটা কি বলে এটা, মূসক পিডিএফ সম্মানপত্র? যেটা আসে, ওইখানে কিন্তু অটো চলে আসবে। ঠিক আছে। ডকুমেন্টের ওখানে চলে আসে। হ্যাঁ 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 হ্যাঁ, ওখানে কিন্তু চলে আসবে এটা সবার, যারা যারা ওই আপনার 12, মানে 12টা রিটার্ন কমপ্লিট করে অর্থ বছরে। ঠিক আছে। আর যারা দিবে না ভাইয়া, তাদেরটা কিন্তু এখন আসবে না। যারা মাও দিবে ভাই, না তাদেরটা কিন্তু আসবে না, হ্যাঁ, এটা কিন্তু সাবধান। কি অনেক যারা ভাই। জিরো রিটার্ন দেয় ওদেরও কি হ্যাঁ, ওনার কার্ড আসে? তাদেরকে কি? যারা জিরো ভাই, রিটার্ন, জিরো রিটার্ন জিরো কোন রিটার্ন দিলেও আসবে, জিরো রিটার্ন দিলেও আসবে, কোনো সমস্যা নেই, আপনি রিটার্নটা আচ্ছা সাবমিট করলেই হয়েছে। মাও ভাই, ওটা কি মূসক সম্মাননা পত্র নাকি? হ্যাঁ হ্যাঁ, মূসক মানে সম্মাননা পত্র, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওটাই মূসক বলতে চাচ্ছি, সম্মাননা কারণ পত্র। 18.5 তো ওইটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মূসক সম্মাননা পত্র, যেটা আপনাকে সম্মান করে এটা দেওয়া হচ্ছে যে আপনি 12টা রিটার্ন কমপ্লিট করছেন। ঠিক আছে। এটার ভ্যালুটা কিন্তু করে দিছে ওই যে ব্যবসায়িক আমদানিকারকের ক্ষেত্রে, হ্যাঁ, যারা 15% হারে দিবে, আপনাকে যদি ওইটা সহকারে আপনাকে চালানটা দেয়, তাহলে আপনি ভিডিওস কাটবেন না। আর যদি না দেয়, অবশ্যই ভিডিওস কাটবেন। ঠিক আছে, এটা হলো 2 নাম্বার। আর 3 নাম্বার হলো সেবার ক্ষেত্রে, হ্যাঁ, সেবার ক্ষেত্রে আপনার 43টা বা 44টা যে সেবা আছে আমাদের, যে আমাদের ভ্যাট যেটা এসআরও তে, হ্যাঁ, ভ্যাট ভিডিএস এর এসআরও তে যে 44টা সেবা আছে, এদের ক্ষেত্রে যে 15% হারে যে চালান মানে ইয়েগুলো আছে, এরা চালান দেখ আর নাই দেখ, ঠিক আছে, ওটা দেখতে হবে সেবা কিনা। সেবা যদি হয় ওই 44টার মধ্যে যদি পড়ে, তাহলে আপনাকে অবশ্যই ভিডিএস কাটতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্র, 3টা ক্ষেত্র বাদ আছে ওইখানে। সেটা হলো যে ওই যে বিজ্ঞাপন, বিজ্ঞাপন আছে, হ্যাঁ, বিজ্ঞাপন আছে, তারপরে টেলিভিশন সম্প্রচার। সম্প্রচার আছে, আর আছে আপনার হলো আসবাবপত্র, যেটা ফার্নিচার ক্ষেত্রে। ঠিক আছে। এগুলোর ক্ষেত্রে আপনাকে যদি ওটা আবার সিস্টেম আছে যে রাজস্ব কর্মকর্তার যদি সিগনেচার থাকে, তাহলে আপনাকে ভিডিও স্যার কাটতে হবে না। ঠিক আছে। তো যাক, ভিডিও স্যার ক্লাসে চলে গেছি পুরো। তো ভাইয়া, এখানে তো বিডিএস ক্লাসে গেছেন, এটা ঠিক আছে, শেষ হইলো। এখন আমি আপনার সাথে একটা জিনিস শেয়ার করি। হ্যাঁ। মানে উৎপাদনকারী আমাকে চালান দেয়, ঠিক আছে, হুম কিন্তু সে ব্যক্তি ভুয়া চালান আর কি। যেটা আপনি আপনার গ্রুপের ভিতরে লিখছিলেন, ভুয়া চালান দিলে কি হবে, আমি হুম। দেখছি। কিন্তু চালানটা হচ্ছে ফেক চালান, 6.3 সে দেয়, কিন্তু সে রিটার্ন সাবমিট করে না। আমি অনলাইনে যখন দেখি সে কি হুম রিটার্ন সাবমিট করতেছে কিনা ভিন নাম্বার দিয়ে, সে হুম। আসলে কোনো রিটার্ন সাবমিট করে না, উৎপাদনকারী। বুঝতে পারছেন? আচ্ছা, এই ক্ষেত্রে হ্যাঁ। কি করা? আচ্ছা, আপনি তো ধরতে পারেন, হ্যাঁ, আপনি তো সচেতন মানুষ, আপনি তো ধরতে পারেন, এটা অবশ্যই দেখবেন আপনি। ধরেন যে রিটার্নটা যদি সে ওনার কার্ডটা ওনার বা ওই আপনার উৎপাদনকারী যদি হয়, তাহলে অবশ্যই আমার আমার ছেলে পেলে কিন্তু ওই যে যারা অ্যাকাউন্টস আছে তাদেরকে আমি বলে রাখছি, হ্যাঁ, যখন আপনি দিবেন, ধরেন যে ওইটা চেক করেন যে রিটার্নটা দিচ্ছে কিনা, ওরা চেক করে। তো এরকম যদি আপনি পান, হ্যাঁ, আপনার সচেতন নাগরিক হিসাবে সুন্দর করে ওনাকে বলবেন। ঠিক আছে। তো আপনি তো রিটার্ন দেন না, আপনি যে আমাদের চালানটা দিলেন, আপনি তো fake চালান দিচ্ছেন। কিন্তু এখন আপনার রিটার্ন যদি 1-2 মাস আপনার ডিউ পরে, আপনার হ্যাঁ। সার্কেল থেকে চিঠি যায়। চিঠি তো চিঠি যাবে, এবং দরকার হলে আপনি আপনার আপনার নিজ দায়িত্বে চালানটা আপনি ওই যে সার্কেলে ইয়া করছে ওদেরকে জানাই দেওয়া। ঠিক আছে, সুন্দর করে আচ্ছা জানাই ভাই, দিবেন।
আচ্ছা ভাই, এটা চেক করবো কিভাবে? বিন নাম্বার দিয়ে চেক করা যায় কিভাবে? ওইখানে বিন দিলে ওই যে আমাদের একটা ইয়ে আছে না, এটা আপনাকে দেখাই, দাঁড়ান, এটা এটা সুন্দর করে দেখাই, এটা দেখেন, এই যে এখানে দিলেই আসা তো এটা। বিন ভেরিফাই। রিটার্ন দিছে না না দিছে এটা কিভাবে বোঝা যায় আর কি সেটা? এটা ওই দেখা যায় তো, এটা ভাই, এটা অনেক লাইনে থাকেন, রিটার্ন দিছে ওইটা দেখতে পাবেন না আপনি, আপনার ওই আরেকটা ইয়ে আছে, সেটা হলো যে ইয়েটা দেখা যায়। এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে ভাই। এই জন্য তো আপনাদের টাকায় ল্যাপটপ কিনে সুবিধা হয়েছে, বুঝছেন এই জিনিসটা, এই যে জিনিসগুলো এখন দেখা যাবে সুন্দর। এই যে এখানে দেখেন, এই যে বিন সার্চ দেখছেন, এই যে এনবিআর ইয়াকে ঢুকে এখানে বিন সার্চ দিবেন, এই এখানে, বুঝছেন? একটা বিন বিন বললেও হবে, একটা বিন কারো মনে আছে? হ্যাঁ, আচ্ছা 0013 দাঁড়ান দাঁড়ান, 0013 55 55 983 983 0307। 0307। মানে লাস্টের চারটার আগে তো একটা হাইফেন হবে, শেষের শেষের। আচ্ছা 13 ডিজিট দিছি না, এটা হাইপার না দিলেও হয়, এটা ক্লিক হলো কিনা। হাইফেন দিয়ে নেন ভাই, নইলে হবে না। হাইপার দিতে হবে না? হাইপারের জায়গা কি আসতেছে এটা আবার? এই যে আসছে তো, নোট ফাউন্ড দেখাচ্ছে যে। না ভাই, ওই যে হাইফেন দেওয়া লাগবে ভাই, হাইফেন না দিলে ব্ল্যাঙ্ক আসবে। হ্যাঁ হ্যাঁ, হাইপার না দিলে ব্ল্যাঙ্ক আসবে না? এই বাম সাইডে দিলেই আসবে, আমি এইভাবে দেখি। এইভাবে দেন, দেখে দেখি। জিরো, আরেকবার বলেন তো ভাই, 0013 55 দাঁড়ান দাঁড়ান, এটা বাংলা আসতেছে আবার। ভাইয়া অব্র হয়ে গেছে, আপনার ফন্টটা চেঞ্জ করে নেন। 0013 55 55 983 983 হাইফেন 0307। হাইফেন আসতেছে না, এখানে এটা স্ল্যাশ আসে কেন? 03 হাইফেন বাই মাইনাস বাগ দেন, বাগ চিহ্নটা হাইফেন। এটাই না না, মাইনাসের মতো হবে। মাইনাসের মতো, সেটা তো মাইনাসের মাইনাসের মতো। মতো আসতেছে না কেন আমার এখানে? শিপ চাপ দিয়ে দেন তো ভাইয়া। না, প্রশ্ন মতো আসতেছে এটা আবার, তো কি রে, এরকম হয়েছে কেন এটা? হ্যাঁ -7 তো মাইনাস। হুম, হ্যাঁ মাইনাস দেন, মাইনাস, হ্যাঁ মাইনাসটা দেন। মাইনাসটা তো এখানে তো একটাই দেখতেছি। যোগের সাথে তো মাইনাস থাকে। বুঝতেছে না, এটা নাই তো দেখতেছি, এটা দিলে আসতেছে না তো। এটা নিচে দিয়ে আসেন, একটু নিচে নিচে। ও আচ্ছা, ওই বিন নাম্বার দিয়ে আসতেছে না। হুম হুম। ও ভাই, এটা বিন নাম্বারটা কি ঠিক আছে? আচ্ছা আরেকবার বলেন তো, আরেকবার বলেন, আর আর কত? 03 001355 983, তারপরে 983 হাইফেন হ্যাঁ 0307। 0307। ভাই এটা হাইফেনটা তো, কপি করে রাখেন, কপি করে রেখে দেন। হ্যাঁ ভাই, এটা ঠিক আছে, বিন নাম্বার। হাইফেনটা দিতে হবে ভাইয়া, হাইফেনটা দিতে হবে। হাইফেন হাইফেন না দিলে নিবে না। হাইফেন না দিলে নিবে না না? হাইপারটা না না। আসতেছে না কেন রে ভাই? আমারটা তো এটা এরকম হলো কেন? স্ল্যাশ আসতেছে কেন? বুঝলাম না। এটা কি ল্যাপটপের সমস্যা?
ভাইয়া না ওটা সমস্যা না, ওটা বাটন আছে তো ল্যাপটপের আলাদা কি? এটাতে স্ল্যাশ স্ল্যাশ আসছে সেখানে, এটাই বুঝলাম না। এটা তো দেওয়া আছে এই যে মাইনাসের মতো এগুলা, কিন্তু স্ল্যাশ আসছে সেখানে। এটাই বুঝতে ভাই পারলাম। কন্ট্রোল অল্টার বি দেন, কন্ট্রোল অল্টার বি দেন। ও তাও কথা জানেন তো, কন্ট্রোল অল্টার বি না, এটার জন্য ঝামেলা হচ্ছে মনে হয় নাকি? কই না, তাও তো হয়নি। ও হাইফেনটা দিতে হবে, নাহলে আপনার নিবে না বিনটা, ওখানে শো দিবে না করবে না? না, বুঝতে পারছেন? না না, ওটা না দিলে আপনার ওখানে বিন শো করবে না। হাই প্যান্টটা পাবো কই এখন, কোনটা কেমনটা লাগে এখন? না ওই যে আরেকটা ট্যাবে খুললা হাইফেন দিয়ে একটা সার্চ দেন, ইয়া পরে ওইটা কপি করে এখানে দিয়ে দেন। ওখানে দিলে আসবে, এই স্ক্রিনের ভিতরে এরকম শো করবে, নিচে দিয়ে আপনার ওই যে রিটার্ন স্ট্যাটাস আসবে, রিটার্ন স্ট্যাটাস দিলে ক্লিক করলে তখন আপনার ইয়েটা দেখাবে আর কি। হাই প্যান্ট না দিলে আসবে না, ফাঁকা আসবে, বুঝছেন? আদারওয়াইজ গুগলে ঢুকে ওই মাইনাস চিহ্নটা লিখে নেটে থেকে তারপরে কপি করে এনে বসাই দেওয়া ওইটাই যায়। করি, হ্যাঁ ওইটা দেখি দেখি। আমার এখান থেকে তো উঠতেছে না রে বলেন, ভাই, আমি লাইনে আছি। আমার এখান থেকে তো এখানে উঠেই কোনো না। কপি কাজ করবে না, কপি পেস্ট এই ওয়েবসাইটে কাজ করে না। কাজ করে না না? না না, না না, এখানে কপি পেস্ট দিলে হবে না, সরাসরি এখানে করতে নাম্বারটা হবে। বসাইতে হবে, কপি পেস্ট দিলে হবে না। ও কপি পেস্ট দিলে হবে না, আচ্ছা। ও আসতেছে না, আসতেছে না, হ্যাঁ কপি পেস্ট আসতেছে না। টুল পে শেয়ার করেন না হয়। আচ্ছা দাঁড়ান, আমি কোনটা কোনটা? হ্যাঁ আমি এপ্রিল 2026 রিটার্ন দেয়নি না। ও আসতেছে না, আসবে আসবে। আচ্ছা হোক, আমি এখান থেকে এটা করতে হবে, এটা দেখতে হবে আমাকে একটু। আচ্ছা এটাই হলো ভাইয়া সিস্টেম, হ্যাঁ ভাইয়া যারা দেখতে চাইছিলেন, আমি যারা দেখাচ্ছি। আমি শেয়ার আছে দেখে দিই, একটু নাম্বারটা বলেন। আপনি একটু দেখেন দেখেন, আপনি দেখেন, হ্যাঁ ওখান থেকে 00 দেখেন একটু। বিন নাম্বারটা একটু বলেন ভাই। 1355 00 সরি 13 13 55 55 983 983 -0307। 0307। ভাই এই প্রতিষ্ঠান মার্চে হ্যাঁ আসছে, দেখছেন সবাই? হ্যাঁ এতে এপ্রিলে সাবমিট করেনি, এই প্রতিষ্ঠান এপ্রিলে সাবমিট করেনি, হ্যাঁ হ্যাঁ মার্চ পর্যন্ত সাবমিট করছে, এপ্রিলেরটা এখনো করেনি, মার্চের সাবমিট করছে। এপ্রিলেরটা তো আসবে 15 তারিখের পরে। না না, হ্যাঁ এপ্রিলে করা হয়েছে, এপ্রিলে করা হয়েছে। নট সাবমিটেড আসছে ভাইয়া। আচ্ছা আমি বলি শোনেন, এখানে দেখেন আমি বলি, সি ইওর ট্যাক্স রিটার্ন স্ট্যাটাস, এখানে ক্লিক করেন। করেছি ভাইয়া, এটা মার্চ পর্যন্ত সাবমিটেড দেখাচ্ছে। মার্চ পর্যন্ত না, মার্চ পর্যন্ত ওকে ঠিকই আছে তো, এপ্রিল মার্চ লেখা পর্যন্ত। আসতেছে এপ্রিল 2026 নট সাবমিটেড। হ্যাঁ এখনো সাবমিট করেনি, এপ্রিলটা এখনো সাবমিট হয়নি ভাই, কেউ তো সাবমিট হ্যাঁ করেনি এখনো এটা। হয়নি, সেটাই তো এই তো ঠিক এখনো আছে, এই হয়নি। যে ফেব্রুয়ারি দিছে, মার্চ দিছে, এই যে এপ্রিলে আমরা এখনো করিনি তো, না না, এপ্রিলটা তো কিন্তু আমি করতেছি। তো কপি পেয়েছি, ফাইল হ্যাঁ পেয়েছি সাবমিটেড। আমি তো ফাইল পেয়েছি এপ্রিল। ও না না, সরি, এপ্রিল তো মাত্র শুরু হলো, এপ্রিলটা তো আরে করি ভাই নাই। এপ্রিল তো এপ্রিল তো আমরা কাজ শুরু হলো। করতেছি, এপ্রিলে কাজ তো করতেছি আমরা, এখনো তো হ্যাঁ, সাবমিট এপ্রিল তো করিনি। শুরু হলো, আমরা যে 10 তারিখের পর সাবমিট করি। হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার, এটা কি আপনি বুঝছেন এখন কিভাবে বের করতে হয়? থার্মোকল রেজিস্ট্রেশন সিস্টেম না? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন লেখা আছে, এই যে আমরা থার্মোকল আমরা রেফ্রিজারেশন সিস্টেম। কোল্ড চেন পিউ প্যানেল তৈরি করি, আমরা কোল্ড স্টোরেজ তৈরি করি। আচ্ছা জি আচ্ছা, ভাইয়া, সবাই আমরা দেখছি ভাইয়া, আপনি কন্টিনিউ করেন, আমি বের হয়ে যাচ্ছি। এটা ঠিক আছে। হ্যাঁ এই যে দেখছেন, ওইখানে আপনি দেখবেন যে আপনার 3 মাসের ইয়েটা দেখাবে, হ্যাঁ যে সিরিয়াল 3 মাসের ইয়েটা দেখাবে যে উনি রিটার্নটা দিচ্ছে 3 মাস। ঠিক আছে, সিরিয়াল দিলে বুঝতে পারবেন, 3 মাসের সিরিয়াল দিলে তো আপনি বুঝতে পারবেন যে এটা সিরিয়াল আসতেছে এটা। ঠিক আছে, এখন কোনটা থেকে সারলাম ভুলে গেছি। আহ, ভাইয়া হচ্ছে আমরা TDS এর ভাই ভিডিএস সাবমিট সেটা 15%। ও 15% ভিডিএস এর, হ্যাঁ তো সেটাই বললাম যে আপনি ওই যে দেখবেন যে আপনার ওই যে যারা বললো যে ইয়া করে দুচুয়ারি করলে আপনারা যদি পারেন সংশ্লিষ্ট সার্কেলে একটু জানায় দিন, ঠিক আছে? জানায় দিলেও অবস্থা খারাপ করবে, ওটা ভালো মতো ধরবে কিন্তু, ঠিক আছে? ভাই এটাও আমার করতে প্রশ্নটা পারেন। হওয়া ওটা বুঝছি, আমার প্রশ্নটা ছিল যে 15% হারে যারা উৎপাদনকারী আছে, হুম। হ্যাঁ ওদের ক্ষেত্রে
যে পারচেজের কথাটা বললেন, ওদের কাছে তো আমরা বিডিএস কাটি না, ওইটা আপনি কি হিসেবে মানে আমরা 9.1 এ দেখাই, সেটা আমার জানার ইয়ে ছিল আর কি। পরবর্তীতে আমরা ওই দিকে কেন ঢুকে আপনি গেছি। আমি বলি, এটা আপনি 9.1-এ আপনি সিরিয়ালি দেখাবেন, ঠিক আছে? আপনি ধরেন যে 14-তে 15% যেগুলো আসে সেগুলো কোথায় বসে? পার্সেসের 14-তে বসে, ঠিক আছে? যেগুলো আপনি রিবেট নিবেন সেগুলো 14-তে বসাবেন, লোকাল পার্সেস যেগুলো 14-তে বসাবেন, সিরিয়াল করে বসাবেন। সিরিয়ালে বসাবেন, বসার পরে আপনি যেগুলা 16-তে হবে, হ্যাঁ, যেগুলা ধরেন যে আপনি আহ, দোকানদারের কাছ থেকে নিছেন, ঠিক আছে? তো সেই জিনিসগুলো আপনি কি করবেন, যেগুলা রিবেট পাবেন, কিছু আমাদের উপকরণ থাকে যেগুলো দোকানদারের কাছ থেকেও নিতে হয়। আরে ভাই ছাড়ো না, কতক্ষণ বয়ান রাখবার? তো সেই ইয়েগুলো, সবাই একটু মুটে থাকেন ভাইয়া, যারা বাইরে আছেন একটু মুটে থাকেন। তো সেই জিনিসগুলো আপনি সিরিয়ালি 15-তে দিবেন, তারপরে 16-তে দিবেন, ঠিক আছে? এইভাবে সিরিয়ালি আসবেন। তারপরে আবার ধরেন যে নোট 21-এ দিবেন চালান থাকলে। আর ইনভয়েস, কেউ কি এখানে আছেন যে ইনভয়েসও আপনি দেখান রিটার্নে? কে করেন এই কাজটা? আমি ভাইয়া, আমি কিছু হ্যাঁ, ইনভয়েসটা আপনি কেন দেখাচ্ছেন এটা বলেন আপনি, আমরা শুনি একটু। ইনভয়েসটা তো ওই বলতে পারতেছি না ভাই এটা, হুম। মানে ইনভয়েসটা কেন দেখাচ্ছি মানে বুঝি নাই, মানে 6.3টা। হ্যাঁ বলেন, আপনি ইনভয়েসটা কেন দেখাচ্ছেন? এটা লিংক রাখার জন্য আর কি, মানে কোন বিলের এগেনস্টে বা ইয়ে যাচ্ছে সেটার জন্য আর কি। হুম, এটা লিঙ্ক রাখার জন্য বলতে যে আপনার ভিডিএসটা, আপনি যে ভিডিও, আপনি তো যেগুলো নোট 20-এ দেওয়া হয়, হ্যাঁ, ইনভয়েসে যেটা নোট 20-এ দেবো সবগুলো কিন্তু আপনার হলে ভিডিএস আসবে, আসবে না? জি জি হ্যাঁ, জি। নোট 20-এ দেওয়া মানে কি, আমরা হলো অনিবন্ধিত ব্যক্তির কাছ থেকে কিনছি। নোট 20টা হলো অনিবন্ধিত ব্যক্তির কাছ থেকে যে জিনিসগুলো কিনা হয়, সেই জিনিসটা আপনি আহ কি করবেন, এটা সবগুলো ভিডিওস কাটতে হবে। সেই ভিডিওসটা দেখার জন্যই আমাদের ইনভয়েসটা ওখানে দেওয়া আছে, পার্টির নাম সহকারে দিয়ে দিছি আমরা। তো ওইটা মিলানোর জন্য আমরা ওখানে দেওয়া ভিডিওসটা, মানে ক্যালকুলেশনটা মিলার জন্য, যে এই ইনভয়েস গুলো আমি অনিবন্ধিত কাছ থেকে কিনছি, এইটার এগেইনস্টে ভিডিওসটা আমি নোট 27-এ দেখাবো। অনিবন্ধিত ব্যক্তির ভিডিওস গুলো কোথায় দেখাই আমরা, 24-এ না 27-এ? আহ অনিবন্ধিত ব্যক্তির গুলো ভাই ইনক্রিজিং এটা 24-এ দেখায়। হ্যাঁ, 24-এ না, অনিবন্ধিত 24-এ হবে না কিন্তু, 27-এ। এটা হ্যাঁ নোট 27-এ হবে, হ্যাঁ। এটা এটা সবাই শোনেন, এটা কিন্তু এই জিনিসটা অনেকে ভুল করে, এখন অনেকে ভুল করতেওছে এখন, যে এটা জানে না, অনেকেই জানে না। আপনি যখন নোট 24টা কোথায় হবে, নোট 24, মানে সফটওয়্যার ইউজ করলে এই জিনিসগুলো ভালো বুঝতে পারবেন, যে সফটওয়্যারে কিন্তু আপনি যখনই ভিডিএস লিখবেন তখন সে 24-এ চলে যাবে, ঠিক আছে? মানে আপনার 24-এ যেগুলো এন্ট্রি দিবেন সেগুলো সবগুলা 6.6 বের করতে হবে, 24-এর এন্ট্রিটা, ঠিক আছে? যেগুলা চালান আছে, যেগুলা চালানের এগেইনস্টে, যেগুলা ভ্যাট চালানের এগেইনস্টে যেগুলো আপনি ভিডিএস কাটবেন, সেই সবগুলো আপনার নোট 24-এ দেখাবেন। এই নোট 24-এ যে অ্যামাউন্টটা দিবেন, যতগুলো পার্টির অ্যামাউন্ট দিবেন, সবগুলোর এগেইনস্টে আপনার 6.6 বের করতে হবে বা কাটতে হবে, ঠিক আছে? আর যদি হলো নোট 20-এ যেগুলা দিবেন, যেগুলা ইনভয়েস অনিবন্ধিত ব্যক্তির কাছ থেকে, আনরেজিস্টার্ড পার্সনের কাছ থেকে কিনছেন, সেই জিনিসগুলো আপনি পুরাটা আপনি কোথায় দিবেন, নোট 27-এ দিবেন, ঠিক আছে? ওইগুলার ক্ষেত্রে আপনাকে 6.6 দিতে হবে না, 6.6 দেওয়ার আপনার এখতিয়ার নাই এটাতে, হ্যাঁ, এটাতে সরাসরি বলে দেওয়া আছে যারা অনুমোদিত ব্যক্তির কাছ থেকে কিনবেন ওদেরকে 6.6 দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আপনি নিজের ভ্যাটটা নিজে পেড করে ওইখানে আপনি জমা দিচ্ছেন। কথা বুঝছেন? এটাতে কে কে করেন না বলেন তো, এটা এটা শিখেন, এটা কে কে করেন না? ভাই নোট 27-এ যদি আমি এন্ট্রি দিই তাহলে তো আমার থেকে ভ্যাট কাটবে। তো আপনার তো ভ্যাট কাটবে, তো এটা কার থেকে কাটবে? ভিডিএসটা আপনি দিবেন, ভিডিএসটা ভিডিওসটা তো আপনি দিবেন। মানে সেটা হচ্ছে আমার যেহেতু আমি 24-ও না, 24-ও আপনি দিবেন, ওইটা তো আপনি দিবেন, তো সবগুলোতে ভিডিওস আপনিই কাটবেন। আচ্ছা ভাই আচ্ছা, আমি বুঝতে 20-এ পারছি। অনিবন্ধিত 20-এ দেওয়ার পরে আমি আবার 27-এ দিই, ঠিক আছে আমারটা? কি 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 কি? মানে অনিবন্ধিত ব্যক্তি যে ইনভয়েস, এটা আমি 20-এ দেই, দেওয়ার পরে হ্যাঁ আমি ভিডিএসটা 27-এ দেই, হ্যাঁ, ওইটার উপরে যে টাকা। এটাই নিয়ম, আচ্ছা আচ্ছা, ঠিক এটাই আছে, নিয়ম, তাহলে আমি এটাই রাইট আছি। অনেকে ভুল করে, যে ওই অনিয়মিত ব্যক্তি গুলো 24-এ মনে করছে সবগুলো 24-এই হবে।
24-এর নোটটা এই জন্য এটা হলো যে ভিডিএস যেগুলো চালানের এগেইনস্টে একবার 6.3 এগেইনস্টে ভিডিএস কাটছেন এবং 6.6 ইস্যু করতে হবে, সেইগুলা হলো ওইটা 24-এ। এটা 24-এ। হ্যাঁ, এটা ওইটা মাথায় 24 রাখেন, কিন্তু যারা ভুল করেন এটা কাল থেকে আর ভুল করিয়েন না, কথা বুঝছেন? যারা এতদিন করে আসছেন তারা কিন্তু ভুল করতেছিলেন যে সবগুলো একসাথে ওখানে এন্ট্রি দেন, হ্যাঁ, এটা কিন্তু ভুল করবেন। এটার জন্য তাহলে মাথায় থাকে। 24-এর গুলা ভাইয়া তাহলে যে নোট ইয়া থেকে হবে নাকি, এই যে 10 থেকে আপনার হচ্ছে 10 না, নোট 15 থেকে হতে পারে, নোট 16 থেকে সরি হতে পারে, নোট 21 15 থেকে হতে 16 পারে। 15 15 তো 16 21 15 না, 15 তো আপনার ভিডিওস কাটার তো এখতিয়ার নাই আপনার, 15 তো ইম্পোর্ট। সরি 15 ইম্পোর্ট 14 14 14 16 14 14 16 16 21 21 14 16 21 জি 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 14 16 14 রিবেট 16 পাবেন, 21-এ রিবেট যেগুলো পাবেন না সেই চালানগুলো এখানে দিতে হবে। 21-এ আপনার ধরেন যে কোনো যে জিনিসগুলো রিবেট পাবেন না, যে কোনো হারে মনে করতেছেন যে আপনি রিবেট পাবেন না, এগুলো রিবেট আপনার মানে পাওয়ার ইয়া নেই, সেগুলো আপনি চালান নিয়ে পারচেস করছেন, সেই চালানগুলো নিয়ে যায় নোট 21-এ বসাবেন। আমি বললাম যে স্টেশনারি সামগ্রী, বই, আপনার যে কি বলে টেবিল চেয়ার, হ্যাঁ, আর এই আপনার ফ্যান, আপনার ধরেন যে এসি, তারপরে ধরেন যে আপনার ওই যা কিছু আছে এক কথায়, হ্যাঁ, রেফ্রিজারেটর অফিসের জন্য কিনছেন, এই জিনিসগুলো আপনি তখন দেখাবেন কোথায়, নোট 21-এ। 21 যেমন ধরেন যে আপনি রড কিনছেন বা সিমেন্ট কিনছেন অফিসের জন্য, হ্যাঁ, সব এগুলা তখন 21-এ হবে। 21-এ হলে যে সব যে ভিডিওস কাটবেন এরকমও না, যেগুলা ভিডিওস কাটার দরকার সেগুলো ভিডিওস কাটবেন, সেগুলো নিয়ে যা আপনি দেখাবেন। আপনি কোথায়, নোট 24-এ। আর নোট 20-এ যেগুলো দেখাবেন, নোট 20-এ অনেক মধ্যে ব্যক্তির কাছ থেকে কিনছেন, সেগুলা কিন্তু নোট 27-এ হবে। এটা এটা কিন্তু একদম যারা জানেন না, যারা ভুল করতেছিলেন, এটা আপনি কাল থেকে একবার সংশোধন করে ফেলবেন। বিপিএল তো মূলত দুই প্রকার, একটা বিডিগারের সময়, একটা রাষ্ট্রের সময়। এই ক্ষেত্রে আমি যে কাজগুলো, সেটা বুঝিনি বিডিগারের সময় না। আপনার কথাটা বুঝিনি ভাইয়া। বিডি তো একটা বিডিগারের সমন্বয়, রাষ্ট্রের সমন্বয়। সেই হ্যাঁ, বিডিএস কাটবে অবশ্যই বিডিগারের সমন্বয়। তা আমি যদি বিডিএস কাটার পরে সেটা যদি সাথে দেই, সেটা রাষ্ট্রের হয়ে গেল। আমরা ঠিক আরো আপনার কথাটা বোঝা যাচ্ছে না, ভেঙে ভেঙে কথা আসতেছে, আপনার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মনে হয়, আপনার কথা বোঝা যাচ্ছে না ভাইয়া। হ্যালো, ওনার কথা কি শুনতে পাইছেন? না না ওনার কথাটা কেটে কেটে আসতেছে, ওনার মনে হয় নেটওয়ার্কের সমস্যা করতেছে ভাইয়া। ওনার কথাটা হ্যাঁ, শোনা যাচ্ছে না, বুঝতে ভাই পারছি। তাহলে নোট 20-এ যেগুলো যাবে এগুলো যাবে নোট 27-এ বিডিএস গুলো, হ্যাঁ 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 হ্যাঁ, আর বাকি গুলো হবে নোট 24-এ। নোট 24-এ বাকিগুলো বলতে যেটা চালানের এগেইনস্টে বলছি আমি। হ্যাঁ, 6.3 এর against এ। 6.3 অনুযায়ী কাটছেন, হ্যাঁ, 6.3 আছে আপনার কাছে, যেটা হলো 6.6 ইস্যু করার জন্য লাগবে আপনার। ওইটা তো চালানের আপনার নাম্বার লাগবে, বিন নাম্বার লাগবে, আপনার পার্টির নাম লাগবে, হ্যাঁ, ওইটার জি জন্য জি। তখন আপনি সেগুলো সবগুলো 24-এ দিয়ে দিবেন এই চালান আর অনুযায়ী, হ্যাঁ। বিজে তো হয় যেগুলো আমরা অনিয়মিত প্রতিষ্ঠান থেকে অনিবন্ধ স্টেশন প্রতিষ্ঠান ওই থেকে, টাইপের। হ্যাঁ, অনিবন্ধ প্রতিষ্ঠান থেকে নিজে নিজে ভ্যাট নিজে নিজে কাটে, নিজে যেমন ওই রেন্ট ভ্যাট আছে না, যেটা নিজে কেটে নিজে জমা দিচ্ছেন না, ঠিক ওই রকম। জি 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 অফিসিয়েন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ওই রকম আপনি ওইভাবে ইয়া করবেন নোট 20-এর যেগুলো, ঠিক আছে, এটা যেন মাথায় থাকে, ঠিক আছে, এটা ভুল করেন না। যেমন ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি, বলেন বলেন বলেন, প্রশ্ন উত্তর দিচ্ছি, বলেন। আমাদের হচ্ছে অব্যাহতিপূর্ণ আর কি প্রোডাক্ট, যেমন আমরা কৃষিজাত পণ্য, হুম আমরা এর জন্যই বোতল এবং প্যাকেট উৎপাদকের কাছ থেকে নিই, যেমন এশিয়ার কাছ থেকে নিই। হুম, তো এইটা আমরা 21-এ দেখাই, অবশ্যই 21-এ এটা কি দেখাবেন, ঠিক আছে? অবশ্যই 21-এ দেখাবেন। দেখাই এবং এটা আর কোথাও দেখাই না, না, আপনি যদি যেহেতু চালান তাদের পান, কাছ আমি বলি থেকে যদি ভ্যাট কাটি না। যেহেতু চালান দেয় আপনাকে, এসিআই তো চালান দিবে আপনাকে, ঠিক জি জি, আছে। চালান দেয়। তো চালান দেওয়া মাত্র আপনি যেহেতু এক্সামটেড প্রোডাক্ট ডেলিভারি করেন, এক্সামটেড আপনাদের তো লেখাই আছে যে এক্সামটেড প্রোডাক্ট ডেলিভারি করলে আপনি রিবেট পাবেন না, ঠিক আছে। জি 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 রিবেট না পাইলে জি, আপনার জন্য একদম উন্মুক্ত করা আছে, নোট 21 যত চালান পাবেন নোট 21-এ দিয়ে দিবেন। সব 21-এ। আর যদি ইম্পোর্ট করেন নোট 22-এ দিবেন, ঠিক আছে। ও আচ্ছা, ইম্পোর্ট হলে নোট 22-এ দিব। হ্যাঁ, ইম্পোর্ট হলে নোট 22-এ দিবেন, ঠিক আছে, ওটা লেখাই আছে কিন্তু, ইম্পোর্ট ঠিক এবং আছে, লোকাল, ঠিক আছে। হ্যাঁ, 21-এর নোট লোকাল এবং ইম্পোর্ট কিন্তু লেখা আছে। ইম্পোর্ট করলে এক্সামটেড একটা আছে 13-তে দেখাই, এটা কি 13-তে তো আপনি দেখেন যে যুক্তি? আপনার হলো ধরেন যে যখন ইয়ে করছেন, ইম্পোর্ট করার সময় দেখছেন যে ওখানে কোনো ভ্যাট নেই, তখন আপনি 13-তে দেখাইছেন,
এক্সামটেড হ্যাঁ হ্যাঁ দেখেন ভ্যাট নাই, ভ্যাট নেই, তখন আপনি 13তে আমাদের দেখাবেন। শুধু আপনার সিডি আছে আর এআইটি আছে, আর কোনো কিছু নেই। তাহলে ওইখানে দেখাবেন, ওইখানে দেওয়া মাত্র এটি নাই, এটি আছে। এটি নাই, এআইটি ও আছে 5% আর সিডি আছে 5%, আর কোনো কিছুই নেই। কিছুই না, সিডি তো ব্যাট আপনি এটি। সিডি তো আর রিবেট হয় না, ভ্যাট তো নাই হ্যাঁ আপনার হ্যাঁ, ওই। আর যেহেতু তাহলে এটি ভাইয়া নাই, 13তে দেখাইলেই হবে। ভ্যাট না থাকলে আপনি 13তে দেখাবেন, এক্সামটেড ওইখানে তো লেখাই আছে জি আপনার। জি 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 ঠিক আছে। জি জি 13তেই দেখাই, হুম তারপরেও হুম শুনে হুম। নিচ্ছিলাম। আর আরেকটা ইস্যু যেটা থ্যাংক ইউ। বলতে চাইছিলাম, ধরেন যে আমাদের কিছুদিন আগে যেরকম ইয়া হলো না, যে ওই আমরা বিলোমেন্টরি খুঁজে পাচ্ছিলাম না, যেটা ম্যানুয়াল এন্ট্রি তুলে দিছে। তো এইরকম সমস্যা যারা পড়ছিলেন তারা কি ওই ইয়াগুলো পাইছেন, ওয়েট করছিলেন বা এরকম আসছে এখন? না এখনো তো আসে নাই। এটা দেখেন, হ্যাঁ আমারটা আমার, আসছে, হ্যাঁ এই তো অনেকের, আমারটা আমার কিন্তু 3টা বাকি ছিল, হ্যাঁ 3টা বাকি ছিল। তো আমার গত মাসে একটা আসছে, এই মাসে আমার অফিসার আজকেই বলছে যে স্যার আমার ওই আগের 2টা যেটা বাকি ছিল সেই 2টাই আমি পেয়ে গেছি। ঠিক আছে, পাওয়া যাচ্ছে। এই জন্য আমি ওয়েট করছিলাম, হ্যাঁ আমি কিন্তু ওই ইনক্রিজিং করিনি, আমি ওয়েট করে দেখছি যে দেখি না কি হয়, 6 মাস তো মেয়াদ আছে। তো এই জন্য আমি ওয়েট করছি। তো আমার গুলো কিন্তু পেয়ে গেছি, হ্যাঁ। তো আপনারাও দেখবেন যে ট্রাই করেন, পাওয়া যাবে না, এটা এটা মানে আসবে এখন, ওরা ওইভাবে কাজ করছে। ঠিক আছে। আচ্ছা যদি এটি থাকে সেক্ষেত্রে কি হবে এক্সামটেড বিলো 20 তে? এটি থাকলে এক্সামটা তো আপনি, এটিটা যখন এক্সামটা আপনি ওখানে যখন দিবেন না, তখন কিন্তু ওইখানে কিন্তু অটো চলে আসবে। অটো না না আসলে ওইখানে আপনি হাতে ওই যে মানে ইয়ে আছে, ওইখানে লিখে দিবেন, ওই সাব ফর্মে লিখে দিবেন এটিটা। ঠিক আছে, দেখবেন যে সুন্দর করে এটা 30-এ চলে আসবে, এটা ওখানে লেখা মানে 13 নম্বর নোটেই এটিটা হ্যাঁ লিখে হ্যাঁ, দিতে হবে। এটা আপনি এটা দেখাতে পারলেই হতো আজকে, এটা দেখাতে পারলেও তো হতো। হুম, এটা অনলাইনে। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন বলেন বলেন। ওই যে আমি যখন ব্যাট রিটার্নটা করব, ব্যাট রিটার্নের সময় কি আমার ওই যে ডকুমেন্ট অ্যাটাচমেন্টটা কি ম্যান্ডেটরি? কোনটা কোনটা? এই যে ডকুমেন্ট গুলো অ্যাটাচমেন্টের না, একটা ইয়ে আছে না? কোনো অ্যাটাচমেন্ট করার দরকার নাই তো, এগুলো শুধু করবেন কোনগুলো অ্যাটাচমেন্ট, সেটা হলো যে ভিডিএস চালান, ভিডিএস যে 6.6 গুলো আছে এগুলো জি অ্যাটাচ জি। করবেন। আর ট্রেজারি চালান যেটা আছে সেটা অ্যাটাচ করবেন। ঠিক আছে, বাকি ওকে ওকে চালানগুলো অ্যাটাচ করার দরকার নেই, হ্যাঁ। আপনার ওই যে 6.10 তো জানেনই, 6.10টা করতে হচ্ছে এখন, হ্যাঁ। সিক্স হ্যাঁ পয়েন্ট টেনটা করবেন সবাই, হ্যাঁ এটা কিন্তু খুব ভালো করে করেন। 6.10টা নিয়ে কোনো ঝামেলাটা করার দরকার নেই, মানে ওদের সঙ্গে মানে ঝামেলা করার দরকার নেই। আপনি বসটাকে 6.10টা করে সাবমিট করে দিবেন যাদের আছে। ঠিক আছে, ওটা করলে ওকে ভালো, ওকে। এটা একটা কাজ হয়েছে, এটা করতে করতে পারলে ভালো। আমরা কিন্তু করতেছি, হ্যাঁ আমার অনেক জি চালান, তারপরও আমি করে ফেলি, এটা সবাইকে দিয়ে এটা করে ফেলি। এটা কিন্তু আগে সাবমিট করার পরে আমি রিটার্ন সাবমিট করি। ঠিক আছে, ওটা করবেন, ওটা ওটা যেন ভুল না হয়, হ্যাঁ। আর রিটার্ন করার সময় ওকে তাড়াহুড়া তাড়াহুড়া কেউ করবেন না। রিটার্ন করার সময় আমি বলি ভাই, আপনার চাকরি কিন্তু যারা, আমি ওই জন্য বলতেছি যারা রিটার্ন করেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে কোম্পানির। ঠিক আছে, ঘেটে যারা জব করতেছি আমরা, এটা সবসময় মাথায় রাখবেন যে খুব গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বে কিন্তু আমরা আছি। আমি কিন্তু আমার আমার এখানে কিন্তু আমাকে কিন্তু এগুলা ছেড়ে দিতে বলছে, বুঝছেন। আমার কিন্তু এই কাজগুলো একদমই ছেড়ে দিতে বলছে। তো আমি আমার নিজ থেকে কিন্তু আমি ছাড়িনি, এগুলো একটা কাজও ছাড়ি। আমি বলছি না স্যার, আমি এখন ছাড়তে পারবো না, আমারটা আমি দেখবো, আমি সব চেক করেই আমি সাবমিট করব। ঠিক আছে। তো আমি যদি চেক না করতাম আমার রিটার্ন গুলো অনেক ভুল হইতো, হ্যাঁ। অনেক অফিসার আছে আমার এখানে যে মানে রিটার্ন ভুল করে, এই যে চেক করি বলতেই আজ পর্যন্ত আমার রিটার্ন গুলো কিন্তু অনেক সুন্দরভাবে করা হচ্ছে। আজকে আমি ওইখানে মানে আজকে আমার ডাকছে, রিটার্ন নিয়ে ডাকছে উনি, একটা রিটার্ন আমি জানি যে এটা হবে না, আমি আমি আমার ম্যানেজমেন্ট থেকে নিতে বলছে, আমি নিছি। কিন্তু আমি বলছিলাম, তারপরে বলছি এটা এখন মানে ওরা ওটা মানবে না। তো কথা সত্যি, আমি যেটা বলছি সেটাই হয়েছে। তো যাই হোক, কিন্তু আমার রিটার্ন নিয়ে উনি কোনো ঝামেলা করেনি, রিটার্ন নিয়ে বলছে আপনার রিটার্নটা অনেক সুন্দর হয়েছে। ওনাকে বলতেছে আবার বলতেছে ওই পাশে এবার বলতেছে না আপনার রিটার্ন নিয়ে আমরা কথা বলি, রিটার্নটা আপনার অনেক সুন্দর হয়। এই যে চালান বাই চালান এন্ট্রি দেই তো, আমার রিটার্ন হয়েছে এই গত মাসেরটা কয় পেজ, 90, 90 পেজের মতো, বুঝছেন। জি ভাই, এটা তো অনেক বড়। অনেক বড় রিটার্ন। তো হুম। এটা প্রিন্ট 90 দিতে পেজ গেলে, কেন ভাই? ওটার ভিতরে কি দেন ভাই? ওটা 6.10 এর কারণে বড় হয়েছে নাকি? না 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 6.10 ওই যে না না। চালান, আমি যে পার্সের চালান গুলো যে একটা একটা করে এন্ট্রি বলি, কথা বুঝছেন, পার্সেল চালানগুলো একটা একটা এন্ট্রি দেওয়াতে, তো ধরেন যে মানে এখানে সবগুলা। একটু একটা প্রশ্ন হুম ইম্পর্টেন্ট, সেটা হলো হুম আমি বিল অফ এন্ট্রি গুলো চালানো এজেন্টই দিই, হ্যাঁ, কিন্তু হুম লোকাল গুলো হুম। একবারে ধরেন আমি কার্টুন কিনলাম, তাহলে আমি না কার্টুনের আমি তো টাকাটা বলছি আমি এটা, একবারে বসাই।
আমি তো বলছি, এটা বললাম তো শুরুতেই বলছি, কিন্তু এই কাজটা তো সবাই করে। আপনি যেটা করেন এটাই তো এক্সেপশনাল হতে গেলে কিন্তু একটু কষ্ট করতে হয়, বুঝছেন? এটা কিন্তু মাথায় রাখবেন। এই আপনি কিন্তু রোল নাম্বার 1 যারা খাতা লেখে, বুঝছেন, যারা রোল নাম্বার 1 দেখবেন তাদের খাতাগুলো কিন্তু একটু এক্সেপশনাল হয়, কথা বুঝছেন? সবাই ধারাবাহিকতা একই ধরনের ধাঁচের যদি আপনি লেখেন, আপনি কিন্তু নাম্বার কিন্তু গতানুগতিক গতিকে হবে। যখনই আপনার খাতাটা যদি একটু আলাদা হয়, একটু আপনার একটু টেকনিক ভাবে লিখছেন বা একটু ডিজাইন করে লিখছেন, ঠিক আছে, এই খাতাগুলো মার্কস কিন্তু বেশি হয়। আমি সবসময় দেখবেন ক্লাসে ফার্স্ট বয় যারা হয় তাদের দেখবেন খাতাটা কিন্তু একটু সৌন্দর্য আসে, কথা বুঝছেন? খাতাটা দেখলে কিন্তু বোঝা যায় যে আসলে এই ছেলেটা ভালো পারে বা ভালো শুধু বোঝে, লোকালটা ভালো। লিখি না ভাইয়া, বিল অফ এন্ট্রিটা আবার সবই। বিলিভেন্টে তো সব দিতেই হবে, বিলিভেন্টে তো আপনি একটা একটা করে আসবে, ওটা তো আপনি আর টোটাল দিতে পারবেন না। তো কাজে ওটা তার সমস্যা না, কিন্তু এইখানেই আপনাকে ইয়ে করতে হবে যে আপনি কতটুকু মানে সুন্দর করে দিতে পারেন। আপনি তো দিয়ে দিলেন টোটাল চালান একবারে, ওটা টোটাল লেখা একবার দিয়ে দিলেন, আপনি কেউ বুঝলেন না, আপনিও পরে বুঝতে পারবেন না আপনার ওই এক্সেল শিট না বার করলে, যেটা কোন কতগুলা চালান ছিল, কয়টা পার্টি ছিল, হ্যাঁ, আপনি তো বুঝতে পারবেন না ওই জায়গা। আমি যখন রিটার্ন খুলি, রিটার্ন একবার স্বচ্ছভাবে লেখা আছে চালান নাম্বার, পার্টির নেম এবং তারিখ, ওই চালানটার এগেইনস্টে লেখা আছে আমার, যে এই চালানে এত ভ্যালু, এত আপনার ভ্যাট। আবার এইটার এগেইনস্টে কত কোয়ান্টিটি ছিল সেটা আমার এক্সেল শিটে আছে, বুঝছেন? এটা করতে গিয়ে আমার বললাম না 90 পেজ হয়েছে, আমার গত রিটার্নটা হয়েছে 90 পেজ, বুঝছেন? আমি ওই আমার যে ধরেন যে ওই টোটাল সেলসটা, আপনারা ধরেন অনেকে ধরেন যে ডিপোর সেল গুলো একসাথে মনে করে একটা টোটাল ভ্যালু দিয়ে দিচ্ছেন। আমার তো ডিপো আছে 8-9টা, আমার ফ্যাক্টরি আছে 3টা। তো এই সেল গুলো আমি কি করি, প্রত্যেকটা আলাদা আলাদা সেল নিয়ে ডিপোর সেল কত, ধরেন যে একটা যশোর ডিপোর সেল কত সেটা আলাদা করে দিচ্ছি, যে যশোর ডিপোর সেল এটা 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 আপনার কি যশোর ডিপো লিখে সেন্ট্রাল রাখছি। ভাইয়া? আপনার সেন্ট্রাল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেন্ট্রাল ভাইয়া, সেন্ট্রাল, আচ্ছা আচ্ছা। বুঝছেন? তো এই যে মানে এই সুন্দর করে এই যে কাজগুলো করি, যে মানে একদম পাই টু পাই, মানে কোন ডিপোতে কত সেল হয়েছে এটা আমাকে আর ওই যোগ বিয়োগ করে বের করার দরকার নেই, আমি রিটার্ন নিতে পাই যাবো যে আমার ডিপোতে এত সেল ছিল, কথা বুঝছেন? ভাইয়া, এটা বলেন। আমরা প্রশ্ন উত্তর পর্বটা লাস্টের দিকে নিলে কি ভালো হয় না একটু? সমস্যা নেই, আজকে প্রশ্ন উত্তর শুরু করছি তো, মানে সবার ভিতরে দেখলে আছে একটু আবেগগুলা ঝাড়ুক না, এই জন্য আমিও আর অন্যদিকে যাইনি, বুঝছেন? ভাই ওনাকে আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। ওই যে মানে আমরা মানে বিল অফ এন্ট্রির মাধ্যমে ক্যাপিটাল মেশিনারি যখন ক্রয় করি, সেটা তো কোনো হ্যাঁ, ব্যাট ব্যাট থাকে না, নাই, তাহলে কি ব্যাট এই থাকে বিল না অফ তো। এন্ট্রি কি দেখানো লাগবে? অবশ্যই 13তে দেখাই দিবেন। 13তে? হ্যাঁ, অবশ্যই দেখাই দিবেন, বুঝছেন? এটাতে শুধু ইয়াটা আসে? এটি আছে, হ্যাঁ, এইটু আসে না, শুধু সিডিটা আসে? সিডি তো আপনি রিবেট পাবেন না, সিডি তো দরকার নেই, না না, তাহলে সিডি এটা কি রিবেট পাবেন। 13তে দেখাতে হবে? হ্যাঁ, এক্সামটেড, যেহেতু ভ্যাট নাই সেটা হলো এক্সামটেড, ভ্যাট না থাকলে কি বোঝায় এক্সামটেড না, তাহলে আপনি হ্যাঁ নোট হ্যাঁ। 13তে দেখবেন লেখাই আছে এক্সামটেড, ভ্যাটের যেটা ইম্পোর্টেড এক্সামটেড সেটা লেখাই আছে, লোকাল এবং ইম্পোর্ট, ঠিক আছে? ওইটা আপনি ওইভাবে ইয়ে করবেন, 13তে দিয়ে দিবেন, ওকে? এগুলো কিন্তু দেখানো উচিত, পরে কিন্তু ওই যে আপনার মেশিনারিরা দেখালে সুবিধা হবে, আপনার অডিটর গিয়ে সুবিধা হবে, যে এটা আপনার যত ইয়াকে থাকবে, না মানে অ্যাকাউন্টে থাকবে। এই ক্যাপিটাল মেশিনারি বলতে আমরা কম পেশা আনি, বাট এটাতে ব্যাট দেখায় না কোনোভাবে, হয়তো সেটা আমার মনে হয় সেটা একটু সিস্টেম করে যে সেফ এজেন্ট, বাট সেটা আমাদের শুধু না, সিডিটা ভ্যাট দেখায়, দেখেন বাট না, এটা না আমরা আপনার এটা বিক্রি এটা করে ভুল ফেলি। কথা, এটা ভুল, ওটার উপরে ভ্যাট নেই, কম্প্রেসের উপরে ওইটা আপনার এটা ইয়া আছে, এসআরও আছে, বুঝছেন? ওই এসআরওটা অনুযায়ী আপনার ওখানে ভ্যাট থাকে, এই জন্য ওটা না দিতে পারে। কিন্তু আমাদের ব্যাট নেয় না, শুধু সিডিটা দেখায়। সিডি দেখাক, সমস্যা নাই, ভ্যাট নাই, সমস্যা তো নাই, সিডি থাকতে পারে, সিডি আছে কিন্তু ভ্যাট নেই। ব্যাট নাই, তাহলে সেটা আমরা বিক্রি করে ফেলি, মানে আমরা ক্যাপিটাল মেশিনারি হিসাবে ব্যবহার করি না, আমরা আবার মার্কেটে সেলস করি। আর ও আপনি নিয়ে এসে মার্কেটে সেল করতেছেন, জি মানে জি। এটা আপনার প্রোডাক্ট আর কি, প্রোডাক্ট। প্রোডাক্ট হ্যাঁ, এক আপনার তো ধরনের প্রোডাক্ট। এটা প্রোডাক্ট, তো আপনি নিয়ে আসে ধর আমদানিকারক, আপনি ওইভাবে জি দেখান জি। না, আপনি ওইভাবে দেখান না, রিটার্নে দেখান না। হ্যাঁ, রিটার্নে যে মানে এটা এতদিন আসে নাই, কিন্তু এখন দেখতেছি এটাতে ব্যাট নাই, ব্যাট আসে না, শুধু সিডিটা আসে বিল অফ এন্ট্রিতে। ও, ভ্যাট নেই তাহলে আসুক, এটা আপনি কোথাও? আপনি আপনি সেল করার সময় দেখেন না, হ্যাঁ, সেলস করার সময় তো দেখাই। তখন তো ভ্যাট নেই, সেলস করার সময় তো ভ্যাট নেই নাকি? হ্যাঁ হ্যাঁ, তখন তো ব্যাট দেই। তখন ভ্যাট দেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি 6.3 দেই, ব্যাট দেই। এক্ষেত্রে কি মূল্য ঘোষণা দিতে হবে না? হ্যাঁ, সে 4.3 মূল্য অবশ্যই দিতে ঘোষণা হবে, দিই আমি। অবশ্যই দিতে হবে, আর দিয়ে আপনি তাহলে দেখাবেন, কোনো সমস্যা, ওটা কিন্তু দেখায় না, ইমপ্লিমেন্টটা অবশ্যই দেখাবেন, কিন্তু নোট 13 না তো মানে দেখাবেন, এটা কতটা দেখাবো? এটা নোট তো 13 তে, 15তে তো দেখাতে পারবো না। না না, নোট 13 তো নোট দেখাবেন আচ্ছা আপনি, ভাইয়া, নোট
হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, এটা তো সে ব্যবহার করার জন্য আনতেছে, এটা তো সে বিক্রি করতে পারবে না, এটা তো বিক্রি করার অনুমোদন আর কি আছে? না উনি এখন উনি মানে আমদানিকারক হিসাবে নিয়ে আসতেছে না ব্যবহার করার জন্য নিয়ে আসতেছে, এটা হলো সবচেয়ে বড় কথা। ওটা তো না, আমি ব্যবহার আমদানিকারকের জন্য নিয়ে আসতেছি, আমদানিকারকের জন্য, বাট সেটাতে আমার আমদানিকারক ভ্যাট আসে না। না, যদি আপনার ভ্যাট না থাকে, আমদানিকারকের যদি ভ্যাট না থাকে তাহলে সমস্যা নাই। তো আর কিন্তু আপনার তো এটি তো থাকার কথা, আমদানিকারক হলে তো এটি থাকার কথা আপনার। ভাইয়া অনেক আইনে এর মেকানিজম হয়, এটা অনেকে আনে হ্যাঁ, আমদানিকারক হিসেবে, আবার হচ্ছে এরকম মার্কেটে আরে না খোলা মার্কেটে। আমদানিকারক না, এরা নিয়ে আসতেছে ধরেন যে উৎপাদনকারী হিসেবে নিয়ে আইসে, ধরেন হ্যাঁ যে হ্যাঁ মানে ওই যে মেশিনারিজ হিসেবে নিয়ে আইসে বিক্রি করতেছে, এরকমও হতে পারে। হ্যাঁ, তো যেটা এরকমও বলতেছি, হইতে পারে, হ্যাঁ এটা এটা মেকানিজম হয় অনেক কিছু। এটা এটা ধরা হয়। ভাইয়া ধরা খাবে, এটা মা- ধরা খাবে, কিন্তু এটা কিন্তু ধরা খাবে। মাহবুব হ্যাঁ ভাই মাহবুব ভাই আমি একটু বলি, সেটা হচ্ছে উনি সিআরপি 4120 আন্ডারে আনে, এটা ক্যাপিটাল মেশিনারি, তো উনি অডিট আপত্তি পাইলে বিপদে পড়বে। বিপদে পড়বে তো। ওই যে হ্যাঁ সিপি যেটা বললেন, হ্যাঁ ওই যেটা কাস্টমস এর যেটা আমাদের যেটা পড়লাম আমরা, তিনটা ইয়া আছে না, যে ওই যে কাস্টমস এর তিনটা ইয়ের ভিতরে ওইটা মেশিনারি যে মিশনারিজ ইকুইপমেন্ট একটা তিনটা, হ্যাঁ ওইটা তিনটা ওইটা শুধু সিপিডি সিডি আছে, সিডি সিডি পায়, আর কোনো সিডি কিছু পাই, থাকে না। বাকিগুলো এক্সামটেড, বাকিগুলো এক্সামটেড। জি, হ্যাঁ এগুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেশিনারি শুধুমাত্র উৎপাদন গুড খাতে গুড গুড, ব্যবহারের জন্য। হ্যাঁ খুব ভালো একটা কথা বলছেন, এটা আছে, রাইট এটাতে রাইট রাইট, কাস্টমস হ্যাঁ আইনে হ্যাঁ আছে। রাইট। হ্যাঁ এটা আমরা পড়ছি, এটা কাস্টমস আইনে আছে। এই তিনটা ইয়া ছিল এখানে, যে এই মানে সিডি আছে, বাদ বাকিগুলো সব এক্সামটেড। আবার একটাতে আছে ওই 13 ভ্যাট আছে, বাদ বাকিগুলো এক্সামটেড, এরকম ছিল। হ্যাঁ তো ওইটাতে উনি ফেলাচ্ছে, তো উনি ওইটাতে ফেলালে তো ধরা খাওয়ার কথা, এটা কথা বুঝছেন। ওইটা নিয়ে এসে বিক্রি করলে কিন্তু ঝামেলা আছে। ওইটা পরে ভাইয়া ধরা ওই খাইতে, এখন তো আর ধরা ভাইয়া খাইতে না। ওইখানে ওইখানে বলা আছে, যদি উনি এই সুবিধার বাইরে অন্য কিছু করে, তাহলে হ্যাঁ ইম্পোর্ট করার কারণে 15% যে ভ্যাট উনি মকুব পাইছে সেটা তাকে হুম, দিতে হবে। দিতে হবে, হ্যাঁ দিতে হবে, কারেক্ট কারেক্ট। মহব ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি ওইটা হচ্ছে ভাইয়া। গিয়ে আমরা ধরেন আমার রেগুলার বিজনেসে কিন্তু এই মাসে আমার সেল হলো না, তাহলে কি আমি কি ওই যে কি জানি বলে ইকোনমিক অ্যাক্টিভিটিস, এটা কি নো দিব না ইয়েস দিয়ে আমি রিটার্নটা সাবমিট করব? মানে এটা কি প্রতি মাসে ইকোনমিক অ্যাক্টিভিটিস নাই না আপনার? না না, প্রতি মাসে না, ধরেন 2-1 মাসে আমার সেল বা পারচেস ইম্পোর্ট সব আপনি বন্ধ। জিরো রিটার্ন দিবেন, সমস্যা তো নেই। এখন জিরো রিটার্ন, ওটা কি ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস কি এই পিরিয়ডে ইয়েস দিব না নো দিব, এটা নিয়ে একটু কনফিউশন। ইয়েস। ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস ওখানে নো দেওয়ার দরকার কি আপনার? এটা তো আপনার রেগুলার ইয়ে না। জি জি। ভাইয়া, ভাইয়া সেক্ষেত্রে ওনার যেহেতু কার্যক্রম না, উনি নো দিবে না? না নো নো দেওয়াটা তো মানে জিনিসটা খারাপ দেখায়। নো দেওয়ার দরকারটা কি? নো না ভাই, ইউস হবে ইয়েস। সেটা ইয়েস নো হবে আপনার দেওয়া না? তো কার্যক্রম তো বন্ধ না, মানে আপনার এখানে সেল কার্যক্রম তো হয়নি, একবারে আপনার বন্ধ না, অ্যাক্টিভিটিস আমি বন্ধ। তো বলি কার্যক্রম তো একবারে বন্ধ করেন না। আপনি এই মাসে সেল হয়নি বা এই মাসে আপনার ধরেন যে জি। কোনো ইয়া ছিল নাই, সমস্যা নেই, না থাকতেও পারে, আপনি জিরো তাহলে ইয়েস রিটার্ন দিব। দিয়ে দিবেন, জিরো রাখলে সবটা আপনি জিরো। কি কার্যক্রম না হইতে পারে, কিন্তু আপনি অফিস ভাড়া কি বন্ধ দিচ্ছেন? ইলেকট্রিসিটি বিল কি বন্ধ আছে ইলেকট্রিসিটি আপনার? ওইটা একটা বন্ধ আছে, ওইটাতে কথা, হ্যাঁ গুড, তাই তো। আর একটা ব্যাপার ভাইয়া, হুম, ওই এটা আমার ব্যাপার। এসআই কোডার থেকে মানে এসআই কোডার কোনো অ্যাক্সেস আমরা পাইতে পারি, যেটা মানে না ধরেন সাপোজ না, এসআই কোডের অ্যাক্সেস আছে আপনার, ধরেন সিএনডি এজেন্ট যারা আছে ওনারা করতে পারে, তাদের আর কাছে, এই কাস্টমস। হ্যাঁ তাদের আমরা কাছে, আমাদের কাছে পাবেন না। আমরা এসআই কোডের কোনো ইয়া পাবো না আমরা। হ্যাঁ আচ্ছা এটা আচ্ছা। হ্যালো এটা দিবে না। হ্যালো মাও ভাই, জি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন হচ্ছে, আমরা একদম ছোট একটা সোল প্রোপ্রাইটারশিপ কোম্পানি, তো আমরা হচ্ছে যে আপনার বিভিন্ন প্রোডাক্ট, মেশিনারিজ আইটেম, মানে মেরিন আইটেম আমরা সাপ্লাই দিই। তো হ্যাঁ এখন আমরা একটা প্রোডাক্ট একটা লিমিটেড কোম্পানির কাছে সেল করছি, এবং হুম আমি 6.3 ইস্যু করছি 10%-এ। হুম তো 6 এবং প্রোডাক্টও ডেলিভারি দিছি। তো এখন 2 মাস অলরেডি চলে গেছে, ওনারা আমাকে এখনো 6.6টাও দেয় নাই, ওনারা আমাকে দিবে বলতেছে। তো এখন এই যে 6.3-তে আমার আউটপুট ভ্যাট যেটা আসছে, এটা প্রায় আপনার 2,15,20,000 টাকার মতো হয়ে গেছে। হুম And আমাকে একজন একবার বলছিল যে আমি যখন 6.3 ইস্যু করব, তখন আমার যে ভ্যাটের অ্যামাউন্টটা আসবে, যেমন এখানে 2,15,000 বলতেছি, ওই 2,15,000 টাকার সাথে সাথে আমার নাকি গভর্নমেন্টে জমা দিয়ে দিতে হবে। হ্যাঁ পরে যখন কারেক্ট আমি কারেক্ট 6.6 পাবো, তখন আমি এটা অ্যাডজাস্ট করব। হ্যাঁ তো কারেক্ট এটা কি কারেক্ট? এখন আমাদের জন্য কারেক্ট। টাকাটা একটু আমরা করি কি 6.3 ইস্যু করে আমরা বসে থাকি। তো আমাদের তো ছোট কোম্পানি, আমাদের ট্রানজিশনও অল্প। তো 1-1.5 মাস পরে দেখা যায় যে আমি 6.6টা পাই যাই, যে আস্তে আস্তে সেল করি।
তো হ্যাঁ তখন আমরা ওইটা অ্যাডজাস্ট করে ফেলি একবারেই। এখন আমার আসলে এক্স্যাক্টলি এটা করা কিন্তু উচিত অনিয়ম, কি? এটা অনিয়ম হয়ে যাচ্ছে করতে আপনার, করতে এটা কিন্তু অনিয়ম হয়ে যাচ্ছে বুঝছেন। সিস্টেম আচ্ছা, হলো কি জানেন, যখন জি আপনি এটা তো চালানটা 30 ইস্যু দিনের করবেন মধ্যে দিবে আইনের ভাইয়া। ভাষায়, ভাইয়া একটু মিউটে থাকেন না। এখানে আমি বলি, এখানে আপনি সিস্টেম হলো যে যখন চালান আপনার এই যে আমাদের যে নিয়ম আছে, যেটা ভ্যাটের নিয়ম, যে কখন প্রদেয় হবে, হ্যাঁ, যখন আপনি কখন প্রদেয়টা হয়, যে কয়েকটা সময় আছে এখানে, ধারাটা আমার মনে নেই এখন। তো এখানে আপনার যখন আপনি চালানটা দিয়ে ফেলবেন, চালানটা যখন আপনি কেটে ফেলবেন, তখনই আপনার উপর ফরজ হয়ে গেছে। হ্যাঁ, এটা আপনার ধারা কত, 33 না? হ্যাঁ, ধারা 33। তো এটাতে এটাতে আপনার কিন্তু সরাসরি এই যে সরাসরি কিন্তু লেখা আছে করযোগ্য সরবরাহের উপর মূসক প্রদানকাল, ঠিক আছে, ধারা 33। তো আপনি আহ, যখনই আপনি এই যে দেখছেন, যখন সরবরাহ প্রদান করা হয়, যখন সরবরাহ সংক্রান্ত চালানপত্র ইস্যু করা হয়, যখনই আপনি চালানপত্র ইস্যু করবেন, তখনই আপনার ভ্যাটটা প্রদেয় হয় এবং তখনই টাকাটা পেড করতে হয়। কিন্তু আমরা কি করি, টাকাটা কিন্তু সাথে সাথে পেড না করে আমরা মাস শেষে আমরা হিসাব করে কত টাকা আসে তখন কিন্তু আমরা নিট প্রদেয় বের করে তখন আমরা পেড করি, ঠিক আছে। এটা আইনটা কিন্তু এখানে লেখছে, কিন্তু এটা আমরা মানি না, কিন্তু বাট সিস্টেম হলো যখনই চালানটা আপনি ইস্যু করবেন তখনই আপনার প্রদেয় হয়ে গেছে, এটার এগেইনস্টে আপনাকে ভ্যাটটা পেড করতে হবে, ঠিক আছে, আইন অনুযায়ী। তো আপনি যদি এটা নিয়ে বসে থাকেন, আপনার চালানটা যখন আপনি পরে দেখাবেন, সেল দেখাবেন, তখন কিন্তু অনিয়মের মধ্যে পড়ে যাবেন। হ্যাঁ, আপনি যখন দেখবেন যে ওই ওই 1.5 লাখ টাকার জন্য আপনি নিয়ে বসে আছেন, এর মাঝে যদি আপনাকে ধরতে পারে, আপনাকে মনে করেন যে পরের মাসে মানে আগের মাসে আপনাকে ধরে ফেলছে, তখন আপনি এটা দেখান নাই, তো তখন আপনি ধরেন যে ওইটার উপরে তো অনিয়ম তো হয়েছে হয়েছে, এটার উপরে তখন মামলা একটা খাবেন এবং ডবল টাকা দেওয়ার জন্য আপনার বসে থাকতে হবে, কথা বুঝছেন। এই জন্য সাবধান আপনি, আহ, যখন হবে তখন এটা দিয়ে দিবেন। আপনি যখন 6.6, তো আপনার ধরেন যে যখন বিল দিবে তখন আপনাকে 6.6টা দিবে, ঠিক আছে। তো তখন আপনি নিয়ে এসে 6.6টা নিয়ে আপনি এটা সমন্বয় করে নেবেন। তখন পরে যখন আপনি আবার সেল করবেন, তখন ওটার সাথে আপনি সমন্বয় করতে পারবেন। একটা মাস আপনাকে প্রথম ইয়েটা আপনাকে দিতেই হবে, টাকাটা দিয়ে দিয়ে ফেলতে হবে, বুঝছেন। ভাইয়া সেক্ষেত্রে একটা কোয়েশ্চেন ছিল আমার। জি বলেন। ভাইয়া ধরেন সাপোজ আমি 6.3 ইস্যু করলাম এই মাসে, হ্যাঁ, এরকম দেখা যায় যে যারা আমাকে 6.6 দিবে হয়তো বা 2 মাস পর কিংবা 3 মাস পর একসাথে হ্যাঁ, দিচ্ছে। হতেই পারে, হতেই পারে। একটা তো ইয়ে আছে মনে হয় 6.6 মানে 6 মাসের মধ্যে আমি এটা অ্যাডজাস্টমেন্ট করতে হয় না ভাইয়া? আপনি পাওয়ার পরে হ্যাঁ, আমি 6.6টা পাওয়ার পাওয়ার 6 মাস পর পরে বিল। হ্যাঁ, বলেন। তো ওরা তো ভাইয়া ধরুন সাপোজ আমি দেখা যায় কি অনেক সময় আমি জানুয়ারিতে ওরে 6.6 কেটে দিয়ে দিলাম, সে আমাকে জানুয়ারিতে দিল না, ফেব্রুয়ারিতে দিল না, মার্চও দিল না, এপ্রিলে এসে আমাকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ একসাথে দিয়ে দিছে। তাহলে সেক্ষেত্রে এটা এটা কিভাবে, এটা কি কোনো ধরনের মানে আইনের বহির্ভূত কোনো কিছু হচ্ছে কিনা? বুঝিনি, আরেকবার বলেন তো। মানে আমি ওনাকে জানুয়ারি মাসে ওনাকে 6.3 আমি কেটে দিয়ে দিছি কোন এক হুম পার্টিকে। হুম হুম সো হুম হুম সে আমাকে দেখা যায় আমি জানুয়ারিতে ওকে 6.3 দিলাম, ফেব্রুয়ারিতে 6.3 দিলাম, মার্চও 6.3 দিছি। হুম। কিন্তু দেখা যাচ্ছে সে এপ্রিলে এসে আমাকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আলাদা আলাদা করে 6.6 দিছে। তাহলে সেক্ষেত্রে সেটা আমি অ্যাডজাস্টমেন্ট কি এটা মার্চে কিংবা এপ্রিলের যে রিটার্ন আছে তখন আমি দেখার তো কোনো প্রবলেম নাই? না না, কোনো সময় আপনি যখন দিছে, ওরা বিল যখন দিবে, বিল কি মার্চে দিছে? হ্যাঁ, মার্চে মার্চে দিছে, কিন্তু হয়তো ওরা বিল দেওয়ার বিল পরে। প্রত্যেক মাসে দিয়ে দিচ্ছে, কিন্তু 6.6টা আমাকে দিচ্ছে না। না না, এটা হবে না, এটা আবার অনিয়ম। আমি বলি এটা অনিয়ম। এটা কিন্তু অনিয়ম, এটা বিল দেওয়ার আপনাকে এখানে লেখাই আছে আমাদের 7 দিনের মধ্যে না 15 দিনের মধ্যে এটা আপনাকে দিয়ে দিবে, এবং 3 দিনের মধ্যে আপনার হলো ট্রেজারিটা আবার হলো ওই যে মাসে সে বিল দিল না, সেই মাসে হুম। আপনাকে এই যে ওরা ইয়েটা দিবে, দাখিল পত্র এখন করা হয়েছে, দাখিল করা 3 দিনের মধ্যে আপনাকে সার্টিফিকেটটা দিয়ে দিতে হবে। যে কিন্তু মাসে ওরা আপনি যদি না দেয় সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি কি করতে পারি? ওদের কাছে চেয়ে নিবেন আপনি, যে আমার, আপনি তো এটা বিল দিছেন, এটা তো আপনি রিটার্নও দিয়ে দিচ্ছেন, আমার এখন রিটার্নের পরে আপনি 3 দিনের মধ্যে সার্টিফিকেটটা নিয়ে নেবেন, এটা আইন, এটা নিতে হবে, কথা বুঝতে। বুঝছেন। আরেক আরেকটা কোয়েশ্চেন ছিল ভাইয়া, ধরেন সাপোজ ওরা ডিপু, হ্যাঁ, কিন্তু আমি তো জানি ভাইয়া ডিপুতে 15% ধরে আমরা 6.3 ইস্যু করি, কিন্তু ওনারা বলতেছে আমার 2.25 ধরে ওনাদেরকে ইয়ে দেওয়ার জন্য, 6.3 দেওয়ার জন্য। তো এটা কি আমি আমার সেলসে দেখাইতে পারবো? কি বুঝিনি। আমি ধরেন একই কোম্পানি না, দুইটা ভিন্ন কোম্পানি, যে ওই যে আপনার কন্টেনার ডিপো গুলো আছে না,
হ্যাঁ কন্টেনার ডিপোতে আমি 6 ইস্যু করে একটার মধ্যে করে যে আপনার 15%, আরেকটাতে ওনারা বলতেছে যে 2.25 করে ওনাকে 6.3 দেওয়ার জন্য। টু তো পয়েন্ট টু আমি ফাইভ অ্যাজ কেন ইউজুয়াল, কেন 2.25 কেন? সেটা আমি ওনার কাছে আমি কোনো ইয়ে চাইছি, আমার কোনো অর্ডার কিংবা কিছু আছে কিনা, ওরা আমাকে কোনো কিছু বলতেছে না। আপনার আমাকে 2.25 ধরে আমাকে 6.3 দিতে হবে। কেন কেন দিতে তো হবে? এটা এটা দেখাইতে হবে না কেন 2.25? এটা আবার কোন ধরনের ব্যাটারিয়া হলো? আমি সেটা বুঝলাম না। তো আমি যদি 2.25 দেখাই, সেটা তো আমি সেলস আমি দেখাইতে পারবো না, না যেহেতু আমি 15% ধরে আরে না, ওটা ইয়া। ওটা আপনি কেন করবেন? ওটা ওটা করা যাবে না। আচ্ছা আচ্ছা, আর কোনো ল বুঝছি। থাকলে আপনি বলবেন যে আপনার কোনো ল থাকলে আমাকে দেখান, এসআর টেসআর কি কোথায় আছে, আপনি একটা কোন রেটে আপনাকে দিব, এটা কেন হবে, হ্যাঁ, এটা কি কারণে, এটা ভ্যাটের রেট কোথায় আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। যদি ওরা দেখাতে না চায়, তাহলে তাহলে ভাই কি তাহলে কি দরকার করা নাই, তো যায়? কোনো দরকার নেই, আপনার মতো করে আপনার আপনার যেটা ইয়ে আপনি কাটবেন, ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা, ওদের কথা বুঝছি শুনে তো ভাই। বিপদে পড়ার তো দরকার নেই, বুঝছি ভাই। ঠিক আছে? ঠিক আছে এগুলা তো ভাই, থ্যাংক লেখাই ইউ। আছে, এগুলা তো এরকম অনেক আমাদের ভেটে লেখা আছে না, যে আপনি যদি হ্যাঁ, কেউ লেখা যদি আছে তো। প্রচারণা, কেউ যদি প্রচারণা করে যে ভুল করে যে আপনি এই এই ভেটে এই এই রেট দেন, তাহলে কিন্তু এটা মামলা হুম, আছে, কথা বুঝছেন? বুঝছি বুঝছি ভাই। দুজনেই তো দোষারোপ, এটা কিন্তু দুজনের উপরে মামলা হয়। হ্যাঁ, ও যদি বলে যে আপনাকে এটা 10% কিন্তু আপনাকে বলে 7.5% চালান দেন, এটা যদি প্রমাণ যদি দিতে পারেন, তাহলে ওর উপরে মামলা হবে এটা। আবার সে আমাকে 6.6ও দিচ্ছে না সেক্ষেত্রে, জাস্ট না ওকে সিক্স, একটা মূসক দিয়ে দিচ্ছি, সে আমাকে মতো 6.6ও দিচ্ছে না, কিছু দিচ্ছে না। না এগুলো আপনি বেশি ইয়ে করলে একবারে ইয়েকে জানাই দিবেন, ঠিক আছে? তাহলে বুঝছি দেখবেন ভাই। যে ইয়েটা, খেলাটা জমে যাবে। হ্যাঁ, জানাই দেবেন, লিখিত ভাবে জানাই দিবেন যে আমি এখানে বিল দিচ্ছি, আমাকে 6.6 দেওয়া হচ্ছে না। হ্যাঁ, বুঝছি ঠিক ভাই। আছে? আমার আচ্ছা, বেতন আর আমার ওটার থেকে ক্ষেত্রে কাটছে। ভাইয়া যেটা 6.6 ওরা বিল দিচ্ছে, কিন্তু আমাকে ওটা মানে ওরা আমাকে মেইলে বা কিংবা ইয়েতে আমাকে এটা কুরিয়ার করে, ওরা ঢাকা থেকে আসে, ওরা আমাকে কুরিয়ার করে 3-4 মাস পরে 6.6টা একসাথে করে দিচ্ছে। তাহলে সেক্ষেত্রে এটা কি করা যায়? এটা বুঝিনি মেইলে নিয়ে বুঝিনি। নিবেন, মেইলে নিয়ে নিবেন আপনি, সমস্যা কি? বলে আমার মেইলে দিয়ে দেন, 3-4 মাস পরে দেওয়ার দরকার কি? আপনি আচ্ছা আচ্ছা মেলে আচ্ছা। নেন, মেলে নেন, মেলে নিয়ে আপনি আপনারটা কাজ করেন, পরে যখন ওটা পাঠায় দিবে তখন ওটা আপনার মূল কপিটা রেখে দিবেন। মূল কপিটা দরকার নেই, বুঝছি। 6.6 তো মূল কপি লাগে না, না জানেন? না না, দরকার নেই। মূল কপি হ্যাঁ কিন্তু আপনাকে দেওয়ার কথা না, মূল কপি হলো সার্কেলে জমা দিবে। আপনার হ্যাঁ হলো হ্যাঁ ওইটার, হ্যাঁ, ওইটার অনুলিপি দিতে, অনুলিপি হলে তো আপনি আপনি একই পায়ে যাচ্ছেন, আপনি মেইলে নিয়ে নেবেন, ঠিক আছে? বুঝছি ভাই, বুঝছি ভাই। ওকে। ঠিক আছে ভাই, থ্যাংক হ্যাঁ, ইউ ভাই। আজকে অনেক আলোচনা হয়েছে, এগুলা আসলে মানে প্রশ্নের শেষ নাই, ভাইয়া বুঝছেন? আমার একটা প্রশ্ন ছিল, সেটা কি বলেন? হচ্ছে আমি যদি কাউকে 6.6 দিই, হুম, আমি কি রিটার্ন দাখিল করার পরে 3 দিনের ভিতর দিব, না আমি তার আগেও দিতে পারবো, আগে দিলে চালান দিবেন, জমা দেওয়ার আগে পরে? আগে দিলে দিবেন, সমস্যা নেই। সমস্যা নেই। না, আপনার আগে দিলেও দিতে পারবেন আপনার, যদি আপনি না, আপনি যদি আগে কেমনে দিবেন আমি বলি, আগে এটা ব্যাপার আছে একটু আমি বলি, ভাইয়া যেটা উনি আমার বিল না হলে তো 6.6 ইস্যু করতে পারবে না। বিল তো হবেই, বিল হলে তো দিবেই, বিল আচ্ছা বিল আচ্ছা। না হলে বিল তো তো হবে, পেমেন্টও দিয়ে দিব, পেমেন্টের পেমেন্ট দিয়ে দেওয়ার দিচ্ছেন। পরেই আর শোনেন কি। শোনেন, পেমেন্ট দেওয়ার সময় আপনি দেখবেন যে আপনি এটা আপনি সমন্বয় করবেন, না আপনি ট্রেজারি জমা করে দিবেন, কোনটা? ট্রেজারি জমা করব। ট্রেজারি জমা করলে আপনি আগেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনি রিটার্নের আগে দিতে পারবেন। ট্রেজারি জমা করে যদি আপনি দেন, তাহলে আগে দিবেন। আর যদি সমন্বয় করেন, তাহলে আপনাকে অবশ্যই আপনাকে দাখিলপত্র দাখিল করার 3 দিনের মধ্যে দিতে হবে, কারণ কি, তার সাথে ওই সাব ফর্মটা, ওই কপিটা দিতে হয়, কথা বুঝছেন? সাব ফর্মে যেটা আমরা এই ভিডিএস এর যেটা আমরা পূরণ করি, ওইটা অ্যাটাচটা যখন ওই যে আপনি যখন ট্রেজারি দিবেন না ওর সাথে, তা আমরা কি দিব, আমরা যখন জি জি সমন্বয় করি তখন কি দিব আমরা, তখন ওই সাব ফর্মের ইয়েটা কপিটা দিই, ক্লিয়ার? জি জি জি। এইটার জন্য আপনি আগেও দিতে ভাইয়া পারবেন, ওকে। সমস্যা নেই। সমন্বয় করলে ভাইয়া, ভাইয়া তাহলে সাবফরমের কপিটা দেন নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, সমন্বয় হ্যাঁ, করলে সাব সাফরন। ফর্মে কপিটা দিবেন, কিন্তু আপনি যেহেতু ট্রেজারি করতেছেন না, তাহলে সাব ফর্মে তো আপনার ওনার নাম সহকারে লেখা আছে, ওনার ওনার নাম বিন লেখা আছে না, কত অ্যামাউন্ট, সব তো লেখাই আছে ওখানে। ওই সাব ফর্মটা প্রিন্ট দিয়ে প্রত্যেকটার সাথে ওই কপিটা দিয়ে দিবেন, যার যার যেটা হাইলাইট করে দিয়ে দিলেন যে এই যে আপনার নাম এখানে, ঠিক আছে? ওটা তো ট্রেজারি। জি জি জি, এটা অবশ্য ভালো বলছেন, ঠিক হ্যাঁ আছে ভালো, জি। মানে এটা এটা তো নিয়ম ভাইয়া, এটা নিয়ম, এগুলো তো এই যে প্রশ্ন করলে আপনি শোনেন, এখানে অনেকে বিরক্ত হচ্ছে মনে হচ্ছে যে আমরা শোনেন, আমরা কিন্তু ভাই এখানে শিখতে আসছি, ঠিক আছে? যে আপনি ধরেন যে ভিসি পরীক্ষা দিব, তো এটা সমস্যা নেই, আরো সময় আছে, কিন্তু বাট এই যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু অনেকের অজানা আছে, অনেকের অজানা আছে এগুলা কিন্তু এগুলো তো প্র্যাকটিক্যাল সিনারি এগুলো ভাইয়া, প্র্যাকটিক্যাল বুঝছেন? সিনারি। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু প্র্যাকটিক্যাল সিনারি। হ্যাঁ, যেহেতু ওনাকে কাজ করতেছি আমরা ভ্যাটে, কিন্তু এখানে কিন্তু বেশিরভাগই আমরা কিন্তু ভ্যাটে কাজ করি, তো কাজেই এই প্রশ্নগুলো কিন্তু আজকে আমি মানে ইচ্ছা করি প্রশ্নগুলো উত্তরগুলো দিচ্ছি, কিন্তু আমি কিন্তু অন্যদিকে যাচ্ছি না এই জন্যই। হ্যাঁ, যে আজকে মাহমুদ ভাই, আমারও প্রিপারেশনটা কিন্তু আজকে বললাম যে আমি আজকে সারাদিন ব্যস্ত, মানে যে আমি আজকে ক্লাস করাবো সেটা একটা প্রিপারেশন লাগে কিন্তু। হ্যাঁ, সেটার আমি নোট করছি একটা, কিন্তু ওই নোটটা আমি মানে ইয়ে করিনি, আবার দেখে যে আবার একটু মানে রিভাইজ দিব,
এই নোটটা আমি রিভাইজ দিইনি, হ্যাঁ, এই জন্য আপনাদের দেখাচ্ছি না এটা। ঠিক আছে, যেমন ধরেন এই যে আমি এটা করছি, দেখেন আপনাদের দেখা একটু জিনিস, এই যে দেখেন, এই যে কেন্দ্র নিবন্ধনের ক্ষেত্রে দেখছেন, আমি কিন্তু এটা করছি একটা জিনিস, কিন্তু এই জিনিসটা আরো সুন্দর করে আমি আরেকটু দেখতে হবে, না দেখলে এই যে জিনিসগুলো কোথাও ভুল আছে কিনা, হ্যাঁ, এই জন্য আমি আপনাদের দেখাচ্ছি না এটা আজকে, বুঝছেন? সমস্যা নাই ভাইয়া। আরেকটা জিনিস হচ্ছে আপনার আচ্ছা ধরেন বল ভাই, আমি আমরা একটা প্রশ্ন করি। ওই যে আমি আপনাকে বললাম না যে আমরা ব্যাট ছাড়া যে পণ্য আমদানি করি, কিন্তু আমাদের এইচএস কোডে কিন্তু ব্যাট আছে, হ্যাঁ, ব্যাট কি আছে, কন এটিও আছে। কি কন, হ্যাঁ, আপনি কিন্তু ধরা খাইবেন না ভাই। আমার কথা হচ্ছে আমাদের এইচএস কোডে কিন্তু দেখায়, আমি এই যে মাত্র এইচএস কোডটা চেক করলাম, কিন্তু তাহলে আল্লাহ, এটা বিলো ভেন্ডিতে আসে না কি কারণে? বিলেবনে তো এত লুকাইতে ওই যে বিলেবনে তো ভাই আসে না, ওই যে ওই বিলেভেন্টিটা সিস্টেমে, ওই যে যে ওটা ওই কারণে আসে না, ওই আপনি যে স্পেশাল কেস নিয়ে নিছেন যে ওইখান স্পেশাল থেকে। কেস নিয়ে নিছেন যে ওইখান থেকে, ওটা একটু এগুলো দাঁড়ান, হচ্ছে আমি সিএনএফ এর কারসাজি। সিএনএফ এর মানে এটা কারসাজি তো, এইগুলো সিএনএফ এর কাজ, আমি তো শুরুতেই বললাম সিএনএফ মনে হয় একটু উল্টাপাল্টা করে তাহলে। ওটা আমি দেখাই দেবো, ওটা আপনাকে দেখা দেবো কোন কোন জায়গায় ফেলাইছে এটা, ওই আমি দেখি আজকে কাস্টমসের তো বইটা এটা আমার কি কাছে নেই। এটা কি আমাদের জন্য ভবিষ্যতে সমস্যা হবে? হবে তো, কিন্তু আমরা তো হবে তো এসএস কোড অবশ্যই। ঠিক আছে, বিলো ভেন্ডিতে এসএস কোড তো ঠিক আছে। আপনি কিন্তু ধরা খাবেন, বুঝছেন, এটা কিন্তু ধরা না, খাবেন। মোহাম্মদ আমাদের তো ভাই, হ্যাঁ, এসএস সি কোড ঠিক 13 আছে। 13 আছে না, সিটিসি সি 13 রান্ডার সি 11 12 13 না, সি 11 12 13 13 রান্ডার নিয়েছে ভ্যাট এটি আইটি এক্সামশন। কিন্তু এক্সামটেড। আমাদের এসএস কোডে কিন্তু ব্যাট আছে, এটি আছে, এআইটি আছে, সব আছে। আরে ভাই আপনি বুঝতেছেন না কেন? আপনি সিপিসির আন্ডারে ওই ইয়াটাতে আনছেন, এই কারণে আপনার এইচএস কোডে আছে, বাট আপনার ওই ওখানে ওখানে নেই। আসে নাই। হ্যাঁ, ইয়েস, ঠিক আপনি আছে, দেখেন 13 লেখা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, 37 ভাইয়া সিপিসি যে 13, ইয়ে, 13 যে সিপিসি ভাইয়া 13। বলতেছেন, ভাইয়া যে ভাইয়া বলতেছেন আপনার বিল অফ এন্ট্রিতে 37 নম্বর বক্সে দেখবেন সিপিসি কোডটা ব্যবহার করা হয়েছে, মূলত জি এই কারণে এটা হচ্ছে। জি 13 হ্যাঁ, নম্বর কোড ব্যবহার করা হয়েছে, সিপিসি 13, এই তো এখানে সবাই দেখা জানে আছে। তো এটা, দেখছেন সিপিসি 13 কোড ইউজ করছে, এই জন্য এই অবস্থা হয়েছে, বুঝছেন? এখন আমরা এটা কি ওই যে নোট 13 তে বসবে নোট যদি 13 আমি তে বসাই? বসাবেন, নোট 13 তে বসাবেন আপনি, সমস্যা নেই। বুঝতে পারছি, জি। তো ঠিক আছে, আর আর একটা কার জিনিস, প্রশ্ন আছে বলেন। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, প্রশ্নটা হলো কি, ধরেন আমরা তো এতক্ষণ ধরে মানে বিডিএস বা ব্যাট কাটার এক্সপেন্সের হ্যাঁ, এগেনস্টে যেটা বলতেছি আর কি। তা আমাদের হ্যাঁ, খরচটা দুই ভাবে হয়, একটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার, একটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। সাধারণত যখন বিডিএস অডিট হয় নর্মালি, দেখা যায় কি আপনার ধরেন আপনি যেটা ডিসকাস করছিলেন, মানে এখন আপনার ব্যাট অডিট আসলো, সমস্যা নাই, আমার ডকুমেন্ট গুলো গোছানো আছে। তো এখন আমার প্রশ্নটা হলো এক্সপেন্সের ক্ষেত্রে না আমরা সাধারণত যে জিনিসগুলো বিডিএস গুলো কেটে রাখি, কিন্তু অ্যাসেট যেগুলো আমাদের ক্যাপিটাল অ্যাসেট এডিশন, হুম, হ্যাঁ, যেমন আপনি এটা আমরা আসবাবপত্র কিনলাম, হুম, তারপরে হচ্ছে মেশিন কিনলাম, বা একটা পাখা কিনলাম, অফিস ইকুইপমেন্ট কিনলাম, তো হুম। সেই ক্ষেত্রে যে ব্যাট গুলো হবে এটা কোথায় দেখাবো ভাইয়া? এটা বললাম তো নোট 21-এ। নোট 21 না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নোট 21-এ দেখাবেন, সব নোট নোট 21-এ। আরেকটা এটা জিনিস শোনেন, হচ্ছে, আজকে একটা ইন্টারেস্টিং একটা গল্প করি। আজকে হ্যাঁ আমার ডিরেক্টর স্যার, হ্যাঁ, আজকে হুট করে জি উনি কিনা মাথায় আসছে যে আবুল খের গ্রুপে, এটা আমি এখনো করে ওরা, যেটা এই যে নোট 21 বা 20 এরা ব্যবহার করা শিখেনি এখন, কথা বুঝছেন, ব্যবহার জি করে না। তো আমার স্যারও তো ছিল, আবুল খের গ্রুপেই তো ছিল, উনি ওখানে 35 বছর চাকরি করে আসছে। তো এখন ধরেন যে উনি আজকে হুট করে আমাকে ফোন করে বলতেছে, মাহবুব তুমি, আমরা যেগুলা ফিক্সড অ্যাসেট যেগুলো আছে, হ্যাঁ, এগুলো তুমি জি ভ্যাটে ভ্যাটে দেখাও নাকি? আমি বললাম হ্যাঁ স্যার, অবশ্যই দেখাই। ওই না, এগুলো তো দেখার কথা না, তুমি যেগুলো রিবেট পাও সেগুলো শুধু দেখাবা, এগুলো তো দেখার কথা না, এগুলো তো মানে কেন দেখাও, এগুলো তো দেখার মানে ভ্যাটের তো নিয়ম নাই। আমি স্যার এটা কি বললেন, এটা নিয়ম নাই মানে? তো অবশ্যই নিয়ম আছে, কই আমরা তো গ্রুপে এগুলো, স্যার গ্রুপের কথা বাদ দেন, আমি সরাসরি বলছি গ্রুপের কথা বাদ দেন, কারণ এগুলো জানতে হবে, তো না জানলে তো আপনি স্যার এখানে কেউ দিবে নাই। আমরা যখন ভিডিএস কাটি, আমরা ভিডিএস এর একটা ইয়ে থাকে যে ভিডিএসটা কোন এগেইনস্টে কাটছি আমি, তো সেটার জন্য তো আমি যেগুলো রিবেট পাবো না সেটার একটা নোট আছে আমার 9.1-এ, তাহলে ভিডিএস যেমন যেমন ধরুন রিবেট পাবো না সেটার জন্য একটা নোট আছে, আর যেগুলো রিবেট পাবো সেটার জন্য নোট আছে, আর আনরেজিস্টার্ড পার্সন থেকে কিনলে সেটারও একটা নোট আছে। তো এই নোটগুলো কেন দিছে? এই চালানগুলো দেওয়ার জন্যই দিছে। তো তখন আমাকে বলছে যে এটা দেখি তুমি এটা কোথায় আছে আমাকে দাও তো। আমি স্ক্রিনশট দিয়ে ওনাকে দিয়ে দিলাম, বুঝছেন? আমার তো দেখার পরে আমাকে বলছে গুডস কোনগুলাকে বোঝাচ্ছ তুমি, ঠিক আছে, ওখানে গুডস এন্ড সার্ভিস লেখা আছে না, ওখানে গুডস জি এন্ড, জি তুমি বইটা বের করে আমাকে একটু সংজ্ঞাটা বলো। হ্যাঁ, তখন আমি সংজ্ঞাটা বললাম ওনাকে, হ্যাঁ, যে সিকিউরিটি যে যেটা ব্যতীত, এই ফরশাদ ভাই কই, অন্য সংজ্ঞা কোন?
মুর্শিদ ভাই, কি ভাই? পূর্ণ 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 সংজ্ঞা কোন মনে আছে? আমাদের সংজ্ঞা স্যার হ্যাঁ, মনে নাই তো এখন ভাই। আচ্ছা, বুঝি ওই নাই। এই যে এখন যেটা জানতে হবে, বুঝছেন, পড়তে হবে এখন। এই যে পূর্ণ অর্থ, শেয়ার, স্টক, সিকিউরিটিজ, হ্যাঁ, এই যে অর্থ ব্যতীত, শেয়ার, স্টক, সিকিউরিটিজ এবং অর্থ ব্যতীত সকল প্রকার দৃশ্যমান অস্থাবর সম্পত্তি, তারপর সম্পত্তি। বুঝছেন? এখন অস্থাবর সম্পত্তি কি আর স্থাবর সম্পত্তি কি, এটা একটা ইয়ে আছে না? তো স্থাবর আর অস্থাবর সম্পত্তির মধ্যে পার্থক্যটা কি? তো এটা অস্থাবর সম্পত্তি হলো যেগুলা জিনিস হলো আপনার এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়া যায়, মানে দৃশ্যমান আপনাকে দেখা যায় যে জিনিসটা, ঠিক আছে? যেমন ওই যে আপনার আহ, যে কোনো জিনিস, এই যে আপনার ধরেন যে ইলেকট্রনিক্স সামগ্রী, হ্যাঁ, টেবিল চেয়ার, এই জিনিসগুলা কিন্তু, ঠিক আছে, এগুলা হলো অস্থাবর সম্পত্তি, এগুলা হলো পণ্য। আর স্থাবর সম্পত্তি বলতে আপনার যে ঘর বাড়ি যেগুলা করা হয়, আমরা এক স্থান থেকে স্থানে সহজে কিন্তু সরাইতে পারবেন না আপনি এগুলা জিনিস। জায়গা জমি দালান কোঠা এগুলো আর আর কি। দালান কোঠা যেগুলা, হ্যাঁ, এগুলো হলো স্থাবর সম্পত্তি। তো এটা হলো পণ্যের সংজ্ঞা। এখন পণ্যের সংজ্ঞাটা দিলাম, হ্যাঁ, দেওয়ার পরে উনি এক স্টপ। তো এখন ঘটনা হলো যে এই যে জিনিসগুলো দেখাইতে হয়, তখন আমাকে বলছে যে এগুলা অ্যাকাউন্টসে দেখাই কিনা। আমি বললাম অ্যাকাউন্টস থেকে সব চালানগুলো আমার কাছে আসে, মানে ওরা ভিডিওস কাটার পরে দিলে ভিডিওস কাটে আমাকে চালানগুলো দেয়, সেইগুলো আমি এখানে দেখাই, এর বাইরে দেখাই না, ঠিক আছে? এই জন্য যারা এখনো দেখান না তারা এগুলো দেখাই দিয়ে না, এগুলো আপনার অডিটের সময় সবগুলো কাজে বাস্তবতা লাগে। কি প্র্যাকটিক্যালি এটা দেখায় না, বুঝছেন কি? আপনি যখন অডিটে যাবেন তখন অডিট হ্যাঁ, মিলাতে গেলে যখন আপনি আরে অ্যাসেট ভাই, এডিশনে আপনি আমি মিলাতে আমি পারবেন না। আমি যখন হ্যাঁ, মিলাতে পারবেন না আপনি। আপনি যখন সুগারে আমি গেছি না, তো সুগারে যখন জি আমার জি অডিট হয়েছে, তখন আমি যখন গোয়েন্দা অডিটে গেছি, তখন উনি এই যে ভাইটা ইয়া করছে, যে বলতেছে যে ভাই আপনার এই যে 9.1-এ যেগুলো আপনার চালান দেওয়া আছে, আমি দেখছি এগুলো আছে, ওই যেমন ধরেন যে ইয়াকে ওই নোট 14-15-তে দেওয়া আছে না, তো ওই জি 16-তে জি দেওয়া আছে, তো বলছে এগুলা এগুলা চালান লাগবে না, উনি বলতেছে, দেখছেন? তো এগুলার সাথে ভ্যালুর সাথে এগুলা মিল আছে। আপনার আরো যেগুলো চালান আছে সেগুলো তো নাই আপনার এখানে, তো সেগুলো তো লাগবে। তার মানে কোনগুলা? নোট 21, 20, মানে ইনভয়েসের যে ইয়াগুলো আছে, এইগুলা যদি আমি ভ্যালু গুলো দিয়ে দিতাম এখানে, তখন ওই ভ্যালুটা সে রিপোর্টের সাথে মিলাইতো, যে এগুলা তো এখানে ভ্যালু আছে, তখন মিলে যাইতো, তখন আর চালান সে আমার কাছ থেকে চাইতো না এগুলো। কথা বুঝছেন? এই জন্য বুঝছি এগুলো দিতে বুঝছি হবে, এই জন্য এখানে দিতে হবে, অডিটের জন্য দিতে হবে, ঠিক আছে? বুঝছি বুঝতে পারছি। এখানে ভাইয়া ধরেন আপনি এখন সিমেন্ট কিনতেছেন, বিল্ডিং বানাইতেছেন, হ্যাঁ, তো সিমেন্টের ক্ষেত্রে তো ধরেন 15% হারে ওরা প্র্যাকটিস করে, তো এই ক্ষেত্রে আমি জাস্ট আপনি কোথায় ভ্যালুটা দেখাবেন বসাবো। এটা? ভ্যালুটা আপনি নোট 21-এ দিয়ে দিবেন, পুরো চালানটা নোট 21-এ দিয়ে দিলেন, বুঝছি বুঝছি ঠিক আছে? আপনার নোট 21 জি সবগুলো জি চালান, যে এগুলাতে রিবেট পাবেন না, ধরেন সিমেন্ট, রড, সিমেন্ট, আদার্স যেগুলো আছে, যেগুলা মানে কনস্ট্রাকশনের যে কাজগুলো করা হয়, এগুলো তো আপনি রিবেট পাবেন না, তো এগুলো তো উপকরণ নয়, এটা উপকরণের সাইডটা তো না লেখাই না না, আছে, ঠিক আছে? ঠিক আছে, জি 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 তো আমরা জি জি। উপকরণটা নিয়েও আলোচনা করবো, যে উপকরণ কোন জিনিসগুলো, এগুলো আলোচনা না, না এটা করলে হবে একটা না, এটা সিরিয়ালের একটা উপরে। বড় জিনিস। আমি দেখছি অনেক ভাই, আমি দেখলাম অনেক ব্যাড প্র্যাকটিশনার আছে, ওনারা কিন্তু এই যে অ্যাসেট এডিশনের ব্যাপারটা আপনি ক্লিয়ার করলেন না 21 হ্যাঁ, হ্যাঁ, নাম্বার হ্যাঁ, নোটে, হ্যাঁ, হ্যাঁ, অনেকে এটা দেখায় না, খালি ওই না যে দেখেন না, দেখেন না, পণ্যটাই দেখেন না, দেখায়। দেখেন না, আমি এই জন্যই বলছি আপনার স্যার ফার্স্ট। যেটা বলছে ওটাই প্র্যাকটিস করে, বুঝছেন, হ্যাঁ, 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 ম্যাক্সিমাম। হ্যাঁ, করে করে এটা, এই জন্য স্যার বলতেছে যে এটা তো মাও, এটা তো নেই না উনি। আমার দেখেন, আমি কিন্তু স্যারের ওই স্যারের মন পাওয়া অনেক কঠিন ব্যাপার, বুঝছেন? এখানে আসে কিন্তু ওনার, আমার প্রতি অনেক ফেইথ হয়ে গেছে স্যারের, যে আমি যে জিনিসগুলো মানে এটা ধরে তো আপনি দিছি। এই যে আপনার একটা হ্যাঁ, লজিক দেখাইলেন না ওনাকে, এই যে হ্যাঁ, 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 পণ্য সংজ্ঞাটা দেখাইলেন না, পণ্য হ্যাঁ, আর অ্যাসেট। অ্যাসেট, পণ্যটা আপনার হচ্ছে যেটা আপনি বিক্রি করতেছেন সেটা, হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ, অ্যাসেটে হ্যাঁ, হ্যাঁ, যেটা, এটা তো এই লজিকের কারণে কিন্তু উনি মানে স্যাটিসফাই হয়ে গেছে, বুঝছেন। হ্যাঁ, 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 হ্যাঁ। তো কাজেই সেই ক্ষেত্রে আমি এই যে সবসময় বলছি যে আপনি এই জিনিসগুলো না শিখলে ভাই, আমি তো ওই জন্য বলছি ভ্যাট যে শিখাবো, যে আপনার প্র্যাকটিক্যালি যে জিনিসগুলো যদি না বলি, এগুলো কিন্তু সবাই বলে না, আমি দেখছি যে এগুলো যদি না বলি, আমি ভাইয়া যে প্র্যাকটিক্যালি যেটা করি সেটা যদি না করি বা না বলি আপনাদেরকে, আপনি কিন্তু শিখবেন না, ভাইয়া ঠিক একটা আছে? কথা ছিল। হ্যাঁ, বলেন বলেন। ভাই এই সব জিনিসগুলো নিয়ে আপনি আমাদেরকে প্র্যাকটিক্যাল একটু একদিন মানে একটা একটা করে 9.1 এভাবে শিখায় দেন, তাহলে অবশ্যই আমাদের অনেক অবশ্যই দেখাবো ভাই, আপনি টেনশনই তাহলে করেন আমাদের না। অনেক উপকার হবে। আপনি টেনশনই করেন না, আমার যেগুলা জিনিস, আমার যেগুলা একদমই ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, আমি একটাও বাদ হ্যাঁ, দেবো না। হ্যাঁ, আমি যে আজকে যে এই সমস্ত আলোচনাগুলো ইম্পর্টেন্ট করতেছি, জিনিসগুলো নিয়ে এখানে কেউ প্র্যাকটিক্যালি মন করলে। খারাপ করিয়েন না, এখানে যারা জানেন আমার থেকে অনেক বেশি জানেন, অনেকেই আছেন এখানে, কিন্তু মন খারাপ করিয়েন না, এখানে দেখেন যে ভাইয়া ছোট ছোট। সিমেন্ট টিমেন্ট তো আমি নেই না ভাইয়া, অনেক সিমেন্ট আসে তো। কে আপনি নেন না কেন? আপনি তো ধরা খাইবেন দেখতেছি, আপনি তো অডিটে গেলেই ধরা খাইবেন। আপনি প্রত্যেকটা জিনিস দেখেন, আমি আমার রিটার্ন একটা দেখাইতাম নাইন আপনারে। পয়েন্ট ওয়ানই নেই না, আবার সিএ ফার্মের যে অডিট ওতে আবার হুম, ওটা দেখায় আর কি। ওই তো, তাহলে আপনি ওখানে তো দেখাচ্ছেন, আপনি তাহলে 9.1 আপনার দেখাতে কি সমস্যা? আপনি যখন সিএ ফর্ম, সিএ রিপোর্টে যখন দেখাবে, হ্যাঁ, যখন অ্যাকাউন্টসে যখন আপনার দেখাবে, অবশ্যই আপনি দেখাবেন, অবশ্যই আপনি না, কারণ আপনার সিএ রিপোর্টটা কিন্তু সম্পূর্ণ এই আপনার ভ্যাট ভিত্তিক হয়,
আপনি জানেন এটা? হ্যাঁ হ্যাঁ, ব্যাট রিটার্ন অবশ্যই এটা মিলে পুরোই যাবে ভ্যাট তো, নাহলে ভিত্তিক। এই না মিললে ভ্যাটের আপনারা আমি মিলবে না। বলি, আপনি যে কত বড় দায়িত্বে আছেন আপনি কল্পনা করতে পারবেন না। যারা মেন দায়িত্বে থাকে ভ্যাটের, হ্যাঁ, কত বড় দায়িত্বে আছেন। আপনার ভ্যাট থেকেই অ্যাকাউন্টস হয়, অ্যাকাউন্টসটা পুরোটা সিএর রিপোর্টটা ভ্যাটের উপর নির্ভর করে হয়। জি 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 এই জি, ব্যাট ভ্যাটের থেকে উপরেই, হয়। এই ভ্যাটের উপরে, সেলসের উপরেই, এই ভ্যাটের উপরেই আপনার পার্সেসের উপরেই ট্যাক্স হয়। কথা বুঝছেন? এইটার উপরেই হ্যাঁ হ্যাঁ, ট্যাক্সের হিসাব হয়, এটা জি দিয়েই জি জি, অডিট হয়। রাইট রাইট। তো কাজে হ্যাঁ হ্যাঁ, তার মানে কি আপনি কত বড় দায়িত্বে আছেন আপনি বুঝছেন এটা? হুম। আমি তো এটা আমি ট্যাক্স, জি কারণ জি, আমার, এটা সত্যি কথা। হ্যাঁ আমার তো, আমি বলি আমার সাথে তো ধরেন যে আমার ট্যাক্স বসে, হ্যাঁ, আমি তো ধরেন যে আমার থেকে সব ডাটা নিতে হয় ওকে। তো হ্যাঁ হ্যাঁ, এখন, এখন যে ওই যে যে মানে ইয়ে কারেন্ট অ্যাকাউন্ট করে, যে অ্যাকাউন্টসে যে কারেন্ট অ্যাকাউন্ট করে, তো সেগুলো তো আমার থেকে নিয়েই করে যে আমি কি কি কারেন্ট অ্যাকাউন্টে দিছি। কথা বুঝছেন? তো এটা তো হ্যাঁ মিলাইতে, এটা তো অ্যাকাউন্টসে মিলাইতে হবে ভ্যাট। আর কথায় আমি ভ্যাট, ভ্যাট থেকেই সবকিছু ওদের, ওরা যা কিনছে কিনুক, আর কি করবে না করবে সেটা ওদের ব্যাপার। ওরা সেলস কত দেখাইছে না দেখাইছে সেটা ওদের ব্যাপার, কিন্তু আমার ভ্যাটে যে সেলস হয়েছে এই সেলস ওটাই নিয়ে সে কাজ সিএ করবে। রিপোর্টে থাকবে, ওটাই সিএ সিএ রিপোর্টে রিপোর্টে। থাকবে, হ্যাঁ সিএ রিপোর্টে থাকবে। ক্লিয়ার? পারচেজ, পার্সেস, কস্ট অফ সেলস, আপনি যা পার্সেস এগুলো সব সিএ। যা দেখাইছেন আপনি এখানে কিন্তু ওইটার সাথে মিল থাকবে। ওই যে আপনার ইম্পোর্টের, বিশেষ করে ইম্পোর্টটা, ইম্পোর্টটা জি তো জি, আপনার ভ্যাটে ইম্পোর্ট। যা দেখাবেন এই জন্য মিলাইতে হয়, হুম এটা প্রতি মাসে হুম মিলাইতে হয় যে হুম, ওদের সাথে অ্যাকাউন্টের সাথে মিল আছে কিনা, এটা প্রতি মাসে জি কিন্তু জি জি মিলাইতে হয়। এটা কিন্তু জি, মাথায় রাখেন। তো কাজেই এই যে জিনিসগুলো, এগুলো জিনিস যদি আপনি ভুল হয়ে যায় তাহলে আপনি ওই যে সমস্যা হবে, বুঝছেন? কারণ ভ্যাট থেকে আপনার সবকিছু, আপনার সরকারি খাতে সবকিছু ভ্যাট থেকে। কারণ ভ্যাটের উপরে তো আপনার ট্যাক্স, মানে কি ট্যাক্সের উপরে ভ্যাট আছে না, তো আপনার তো হিসাব তো হ্যাঁ, এরকমই হয়, তাই না? ব্যাট ট্যাক্স বাদ দিয়ে সহকারে, ট্যাক্স হিসাব করে হ্যাঁ আর কি। জি জি জি, হ্যাঁ ব্যাট বাদ হ্যাঁ দিয়ে ট্যাক্স হিসাব করে। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখবেন। তো কাজেই আপনি কিন্তু এখানে অল ইন অল, ভ্যাটটাই কিন্তু সবকিছু ধরা হচ্ছে। তো কাজেই তাহলে কত সিনসিয়ার হতে হবে আপনাকে এটা চিন্তা করেন। ঠিক আছে? তো আপনাদের কাছে ওনাকে ইয়ে থাকলো, যে অনুরোধ থাকলো যে ওনাকে যদি বিরক্ত হন, ভাই বিরক্ত হওয়ার দরকার নেই। তো এখানে দেখেন যে অনেকের উপকার হচ্ছে। আমাদের ওই যে ভাই একটা প্রশ্ন, আমাদের একটু নোট দিয়ে, নোট মানে একটু উদাহরণ সহকারে নোট করে দিয়ে আমাদের, যে নোট 20-এ কি কি আইটেম গুলা যায়, নোট 21-এ কি কি আইটেম গুলা যায়, তাহলে আমাদের জন্য একটু ও ইজি আচ্ছা হতো। আচ্ছা, আচ্ছা আচ্ছা, ওইটা ঠিক ওই আছে। ভাইয়া ওই 9.1-এ মানে একটা ব্যাখ্যা দিয়ে দিলে হবে আর কি, এই নোটে কোন কোনগুলো হ্যাঁ থাকে একটা এগুলো ব্যাখ্যা দিয়ে সাধারণত। দিলে হবে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। একটা হ্যাঁ উদাহরণ করবো পায়। করবো উদাহরণ করবো, দিয়ে আমরা দিলে শোনেন, ইজি হতো। 9.1 যখন পূরণ করবো না, আমি দেখাই দেবো, আর সুন্দরকে দেখাই দেবো এবং নোটগুলো এভাবে করে দেবো, সমস্যা নেই। জি ঠিক জি আছে, জি ভাইয়া জি, করে দেবো। 6.6 নিয়ে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, সাপোজ ওই কোম্পানি আমি যাকে 6.3 দিছি, সে আমাকে 6.3 তার, তো সে 15 তারিখ দিল, কিংবা সে আমাকে তো তখন দিতে পারলো না, কিংবা সে দেয় নাই, তাহলে সেটা সেক্ষেত্রে আমি কি করতে পারি? এটা অনিয়ম হচ্ছে তোর, এটা অনিয়মের মধ্যে পড়ে যাচ্ছে তোর। নিয়ম তো আপনাকে 3 দিনের মধ্যে দিয়ে দিতে হবে। আপনাকে যদি না দেয়, আপনি আপনার হুম। সার্কেলে বলে দেন যে আমাকে এই যে আমার টাকা কেটে নিছে, আমাকে 616 তারা দিচ্ছে না, আপনি জানাই দেন না, আপনি জানাতে পারলে জানাই দেন না। ভাই তো ভাইয়া টেনশন নিন তখন না, 6 একটা মাস নিতে বিষয় পারবেন হয়, তো, 6 মাস বিজনেসটা নিতে পারবেন, সমস্যা নাই। ওইভাবে থাকে না অনেকের ক্ষেত্রে, এই জন্যই বলে হ্যাঁ না। স্যার, এটা আর কি। না এটা, এটা বাস্তবতা হয় না এটা অনেক সময়। আপনি যদি না দেয় তাহলে তো এটা তো সমস্যা হয়ে গেল। তো আপনার সে ভিডিওসটা চালানটা সে মানে সরকারি ঘরে দিলো না, আপনার কাছ থেকে কেটেও নিল, বুঝছেন? তখন কিন্তু এটা স্যার আপনি পরবর্তী পরবর্তী মাসে কি দেখাইতে পারবো, কোনো সমস্যা হবে? পারবেন তো। আপনি তো পরবর্তী আমি কি বললাম, আপনি যখন 6 মাস 6 পর্যন্ত মাসের পারবেন। মধ্যে, 6 মাসের মধ্যে। এই রিটুন ভাই আপনি ওই ইয়েগুলো একটু দেখিয়ে না, ওই আমাদের ভিডিওস এর যে ইয়েগুলো 182 আছে, 182 হ্যাঁ আছে, আরো দেখলেই হবে। হ্যাঁ 182টা একটু ভালো করে দেখিয়ে না, আচ্ছা? কালকে পড়বেন, ঠিক আছে খুব ভাই, সুন্দর করে পড়বেন। ঠিক এটা আছে আপনার ভাই, পড়া, এটা আপনার পড়া দেওয়া থাকলো, ঠিক আছে? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, এটা পড়া দেওয়া থাকলো। আপনি যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন দিবেন, মহম্মদ কোথাও না ভাই, ঠিক বুঝলে। আছে ভাই। ঠিক আছে, এই ভাইয়া হ্যালো 6.10 সম্পর্কে বলেন আরেকবার। জি জি, মহম্মদ ভাই 6.10 একটা কোশ্চেন ছিল, ওইটা হচ্ছে গিয়ে আমার একটা বিন আছে, কিন্তু ওইটা আমি ক্লোজ করতে চাইতেছি, এখন প্রসেসটা কিভাবে? যায়েন না, ক্লোজ করতে গেলে আপনার ধরা খাইবেন। আপনি তাহলে আপনি সাময়িক বন্ধ করে রাখেন। ওইটা কিভাবে করব? আপনি সাময়িক বন্ধ তো এখন আর অ্যাপ্লিকেশন করলে হচ্ছে না, শুধু ওইখানে টিক চিহ্ন আসতেছে না। আমি গত মাসে একটা করছিলাম, হ্যাঁ, ওইখানে সাময়িক বন্ধ হয় না। আরে আপনি সাময়িক একটা লেটার দিয়ে আসেন না ওদেরকে, আপনি সাময়িক হাতে একটা, দিয়ে আসতে হবে। হ্যাঁ হাতে দিয়ে আসেন। দিয়ে আসে হ্যাঁ, আপনি আমি চুপ অনলাইনে মানে, অনলাইনে আপনি ট্রাই চুপ, করছিলাম। আপনি চুপ মারে বসে থাকেন। আপনি বুঝছেন, ওটা দিয়ে আসে চুপ মারে বসে থাকবেন, রিটার্ন কিচ্ছু দেওয়ার দরকার নেই। কথা ওই বুঝছেন নি? আবার ওই 300 টাকার পার্মানেন্টলি করলে কি স্ট্যাম্পে প্রবলেম? আপনার দিয়ে আসতে হয়। ওই দিয়ে আসেন আপনি 300 টাকা স্ট্যাম্প দিয়ে। সব করে দিয়ে আসছি আমি, ওই হাতে হ্যাঁ, গিয়ে করে দিয়ে আসছি এরপরে। ওই তো আপনি দিয়ে চুপ মানে বসে থাকবেন, কোনো রিটার্ন দেওয়া না, জরিমানা টরিমানা কিচ্ছু আসবে না এটাতে। কথা বুঝছেন? হ্যাঁ মহম্মদ ভাই
আমি হ্যাঁ কি পার্মানেন্টলি কি ক্লোজ করতে পারবো না? এই পার্মানেন্টলি পারবেন। আপনি পার্মানেন্টলি করতে গেলে আপনার অডিট করবে, ও করবে, মানে বহুত ঝামেলা করে ফেলবে। তার তো দরকার কি আপনার ওটা বন্ধ করা? আপনি সাময়িক বন্ধ যতদিনে আমরা চালু হয়নি সাময়িক বন্ধ থাকবে। বন্ধ, এটা বন্ধ, এইভাবেই বন্ধ। না এখন ভাই কথা যে আমার এটা একটা শুধু বিল ওই একই এটা কিন্তু তাহলে কোম্পানির একটা বিল হয়ে মাহবুব ভাই গেছে। আমার মতে পার্মানেন্টলি দিতে গেলে উনি ব্যবসা সহ গুটাবে তো গুটাবে, উনি সরকারের কাছে আজীবন ঋণী হয়ে থাকবে। ওইটা এটা হলো, আমি বলি এটা বুদ্ধিটা, এই বুদ্ধিটা কিন্তু আমার না, বুঝছেন? এই বুদ্ধি কার জানেন? এটা আমি বলি, এটা কিন্তু আমার রোজ স্যারের বুদ্ধি, হুম, বুঝছেন? ভাইয়া আমি যেটা এখন বুদ্ধি আমার দিছি তো এটা কিন্তু রোজ স্যারের বুদ্ধি। এখন এটা শুনলে এটা শোনে না, বুঝছেন? কারণ স্যারও বলছে যে করতে গেলে আপনার অবস্থা খারাপ করবে এতটা, বন্ধ করতে গেলে, আচ্ছা ভাইয়া, বুঝলেন? কিন্তু আমার তো ধরেন আমার প্রবলেমটা হয়েছে আমার ওই একই কোম্পানির আরেকটা বিন আছে। হুম। তা এখন আমি তো আগেরটা বন্ধ না করে কি এখন আমি তো দুইটাই তো ক্যারি করতে পারবো না। আপনি আগেরটা বন্ধ কেন? আপনি একটা বিনতে আপনি চালু করতে, আপনি চালু রাখবেন, আরেকটা সাময়িক বন্ধ রাখবেন, তো সমস্যা কি? ও আচ্ছা আচ্ছা, ওটা সাময়িক বন্ধ রাখবো না? সাময়িক বন্ধ রাখেন না, ওই সাময়িক বন্ধ সবকিছু ইয়ে আছে না। আপনি না পারলে আমাকে বলেন, আমি আপনাকে সবকিছু করে দেবো, সমস্যা তো নেই। ভাই আচ্ছা সাময়িক বন্ধ দিলে তো মনে হয় 9.1 দিতে হবে না। আরে না, কিচ্ছু দিতে হবে না, সাময়িক এটা আচ্ছা বন্ধ। কত ঠিক নাম্বারে আছে ভাইয়া সাময়িক আর যদি বন্ধের ইয়েটা? 9.1 দেওয়া লাগে আপনার, ওই 6 মাস দিবেন, দেওয়ার পর আর দেওয়ার দরকার নেই। মানে জিরো রিটার্ন দিবেন, জিরো রিটার্ন। আপনি দেখাবেন যে কোনো কার্যক্রম নাই, এই জন্য জিরো রিটার্ন দিতে থাকবেন। ভাইয়া, ওই সাময়িক বন্ধের জন্য এটা কি করতে হবে? ওই যেটা কত 2.4 নাম্বার এটা আছে ফাইভ এ ভাই সাময়িক বন্ধের? 2.5 এ একটা অ্যাপ্লিকেশন করতে হয়, আচ্ছা ঠিক ঠিক আছে? আছে আপনি মাহবুব ভাই, এই ব্যাপারে আমি আপনার সাথে পরে ইয়া করে আচ্ছা, আরো পরে আমার সাথে ডিটেলস। আলোচনা করে, আমি এগুলা বন্ধ করছি একটা তো ওইরকম, বুঝছেন? ওকে ওকে, ঠিক বন্ধ আছে করে ভাইয়া। রাখছি। হ্যাঁ, থ্যাংক ইউ যোগাযোগ ভাই। করেন, আমি ইয়া করে দেবো না। ওকে, আসসালামু আলাইকুম। তো বলেন, আর কেউ আছেন? আজকে তো সব প্রশ্নই করলাম, ওনাকে বিরক্ত হয়েছে। সরি ভাই, ওনাকে বিরক্ত হবেন না। ভাই এখানে মাহবুব ভাই একটু ওই ভাই নেক্সট পড়া 6.10 কি? পড়া তো দিলেন না ভাই, পড়া কি? পড়া দিব 6.10 দিব নিয়ে আরেকবার বলেন ভাই পড়তে একটু। পড়তে এই আপনি আপনি শোনেন, হাসান ভাই, আপনি ইয়ে জি। পড়ছেন? আপনি ইয়ে পড়ছেন, অর্থ কি বলতে পারবেন? অর্থ বলেন, অর্থ কি? অর্থ পড়ছিলাম সংজ্ঞাটা, তো। অর্থ অর্থ সংজ্ঞাটা তো বলেন না। আপনি বলেন যে পড়া, আপনি বলেন এটা পড়ছেন কিনা বলেন। আমি তো পড়া দিছি গত দিনেরটা। গত দিনের 4টা দিলেন না? ভাই আমি দিছেন। পারবো, পড়ছিলাম ভাইয়া। এই যে দেখছেন অর্থ, এই যে অর্থ কিন্তু দিছিলাম আমি। 4টা দিলেন না ভাইয়া? 4টা। হ্যাঁ, অর্থ বলেন, অর্থ অর্থ সংজ্ঞাটা কি বলেন দেখি। অর্থ হচ্ছে প্রচলিত মুদ্রা। প্রচলিত মুদ্রা, তারপর হলো ডেবিট, ক্রেডিট, বিল বিনিময় অফ দলিল, এক্সচেঞ্জ, সরি প্রমিসরি কার্ড, দলিল। কার্ড। এটা একদম সুন্দর করে বলতে হবে, বুঝছেন? আচ্ছা আচ্ছা। এখানে কিন্তু সুন্দর করে একদম যেভাবে আসছে ওইভাবে জিনিসগুলো, সংজ্ঞা কিন্তু বানে বানে লেখা যায় না। ভাই পরীক্ষা হলে কি মানে দ্বারা আইনে যেভাবে আছে ঠিক হুবহু সেই ভাষায় লিখতে হবে? ওইভাবে লিখতে হয়। ধারা মানে ধারা একটু মনে আমরা ধারা মনে যেরকম না থাকলে, ধারা মনে না থাকলে সমস্যা নেই, কিন্তু বাট ওইভাবে লিখতে হয়, ঠিক আছে? মাহবুব তবে ভাই, লাস্ট একটা কোশ্চেন। তাহলে তো কঠিন হুবহু। রিফান্ডের প্রসেসটা কি ভাই? হ্যাঁ, রিফান্ড আর আমার অনেক রিফান্ড তো সোজা করছে। রিফান্ডের আবার প্রসেস কি? আপনি রিফান্ড লাগলে আপনি ওই যে আপনি কি বলো এটা, আপনার যদি ইয়া না থাকে 6 মাস, আপনি রিটার্ন দিবেন। দেওয়ার পর আপনি এসে ক্লিক করবেন, ওই যে ওইটা ক্লিক করলে তো এখন রিটার্ন হয়ে যাচ্ছে ওটা সরাসরি। এখন ক্লিক করলে তো পরে আপনার মনে হয় ব্যাংক অ্যাকাউন্ট চাই, ব্যাংক অ্যাকাউন্ট দিলেই তো আপনার টাকা চলে আসবে। না, ওরা নাকি ভাইয়া অনেকে অডিট টডিট করে বা রিফান্ডের ক্ষেত্রে আরে না, অনেক। আপনার এটির জন্য সুবিধা, বুঝছেন? আর জি বললাম না, আপনার অডিট করতেই পারে। আপনার তো অডিট করবে না, আপনি যে রিফান্ডের আবেদন করবেন তা আপনাকে এমনি এমনি ছাড়ে দিবে নাকি? আপনার যদি বেশি টাকা হয়, ধরেন যে আপনার ব্যালেন্সের টাকা, আপনি শুধু এটির টাকা যদি হয় তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই, এটির টাকা আপনি ওরা দেখে দিয়ে দিতে পারে। তো আপনার তো বেশি টাকা হলে তো রিফান্ড যদি নেন, তো সেক্ষেত্রে তো আপনাকে অডিট অডিট তো করবেই ভাই। আপনার 9.1 গুলো ঠিক মতো ভ্যাট দিচ্ছেন কিনা, বা কত ফাঁকি মারছেন কিনা, তো সেগুলো দেখবে না ওরা। জি জি, টাকা টাকা কি এমনি এমনি দিয়ে দিবে রে ভাই? তা তো ঠিক। এটা হলো ঘটনা, বুঝছেন? সরকারি কাছ থেকে টাকা নিতে অনেক কঠিন। অনেক কঠিন, অনেক কঠিন। হ্যাঁ, এখন অবশ্য সোজা করছে একটু, তারপরেও আগে আরো অনেক কঠিন ছিল। হ্যাঁ, এই হলো অবস্থা। একবার টাকা জমা হয়ে গেলে ওটা ফেরত অনেক কঠিন। হুম। ভাই একরামুল ভাই আছেন নাকি? একরামুল ভাই মাহবুব ভাই একটু ওই 6.10 হ্যাঁ শুনে একটু ভাইজান আগে আছে। বলবেন। আছেন না? কোনো টু শব্দ নাই যে আপনার, কি হলো? না, আমি শুনতেছি। শুনতেছেন না? আপনি তো জিনিয়াস, আপনি আসলে একটু আমাদেরকেও একটু শিখান, বুঝছেন?
না আপনি না না আপনি এভাবে বিমানে যদি আপনি যদি চুপ করে থাকেন তাহলে তো হবে না। আপনাদের আমাদের না কথা বলতেছি, এখানে যদি ভুল ভ্রান্তি হয় একটু করে কথা বলিয়েন, না না ঠিক আছে? আমার গত আসলে ক্লাস থেকে কি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, বলেন বলেন বলেন, প্রশ্ন না ওই করবেন যে না, আপনি বলতে পারি না, বলেছিলেন বলবেন যে খালি, বলবেন। সাধারণ আদেশে দিছিলেন যে সুপার শপে থাকলে বিন করতে হবে, মানে সুপার সুপার শপে কি যে কোনো দোকান করলেই বিন করতে হবে? সুপার শপের আপনি, আমি বলি এটা ভৌগোলিক একটা ব্যাপার আছে, বললাম না? আপনি ধরেন যে সুপার শপ দিছেন, আপনি ধরেন যে একটা থানা পর্যায়ে একটা দিছেন, বা আপনি গ্রামে একটা সুপার শপের মতো করে করছেন, এটা তো লাগবে না। মানে মানে আপনার ওইখানে যদি জায়গাটা, কোনো একটা আপনার দোকান আপনার করি বা জায়গাটা দোকান, হবে জেলা শহর, আপনার জায়গাটা হবে কি? জেলা জি শহরের লাগবে, জেলা শহরে জেলা লাগবে। শহরে যদি আপনি বড় করে একটা সুপার শপ করেন, হ্যাঁ, উৎসব করেন আর জি যেই করেন, আপনি ওই স্বপ্ন করেন আর যেই করেন, তখন আপনার নিবন্ধন লাগবে, যদি জেলা এটা শহরে করেন। পৌরসভা আর সিটি বা কর্পোরেশনের এলাকা পৌরসভা, মূলত এটা মিন করে। সিটি কর্পোরেশন এলাকা যদি মধ্যে পড়ে এটা, ঠিক আছে? আবার যদি কোনো শপিং মলে করেন, আপনি যেন কোনো শপিং বললাম তো সেদিন, ওই যে কোহিনুর সিটি, বসুন্ধরা, এগুলোর মধ্যে যদি কোনো শপিং হ্যাঁ মল করেন, এগুলো শপিং মলের মধ্যে যদি কোনো কিছু দোকানপাট করেন, সেক্ষেত্রেও আপনার নিবন্ধন লাগবে। এটাকে জি বলা জি হচ্ছে মানে ভৌগোলিক এলাকার মধ্যে, হ্যাঁ। মানে ওই শপিং মলের ভিতরে যে দোকানগুলো সেই হ্যাঁ, দোকানগুলোর জন্য বিল লাগবে। সবগুলা নিবন্ধন লাগবে, সবগুলা নিবন্ধন। ওরে বাবা। জি ঠিক আছে, এটা বলা হয়েছে এটা। বলেন, আর কোনো প্রশ্ন আছে, বলেন। হ্যাঁ, আমার আচ্ছা একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলেন। আমরা যখন মানে অডিট করে, বিশেষ হুম। করে ট্যাক্সের ক্ষেত্রে লিখে দেয় যে ভেহিকেলস ঢাকা মেট্রো আমক টোটাল দাম এত অ্যাসেটে, আর যখন আমরা এটা করি, মানে দেখা যাচ্ছে গাড়িটা কিনলাম নিটন থেকে, আর বডিটা তৈরি করলাম XYZ থেকে, হুম। রেজিস্ট্রেশন আছে, এখানে বিভিন্ন ধরনের খরচগুলা থাকে। হুম। এই সব খরচই কি আপনার ব্যাটের 21-এ এন্ট্রি দেওয়া লাগবে? ও, গাড়ির যেগুলা, আচ্ছা আপনার গাড়ির তো জি জি শোনেন, আপনার বডি, আপনি যদি বডি, আপনি যদি আপনার বডি যদি তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু আলাদা ভ্যাটের একটা ইয়ে আছে কিন্তু, আপনি দেখছেন আলাদা ওইখানে? একটা ব্যাটারি আছে, হ্যাঁ 1200 সেফটি না কত হলে হ্যাঁ হ্যাঁ, আপনার 10,500 ভ্যাটের এরকম আপনার ইয়ে আছে, এই কত নাম্বার, এই আপনার একটা তৃতীয় স্ল্যাব ও তফসিলে, আছে, 10%। এখানে আপনার কোনো তৃতীয় পার্সেন্টেজ নাই। তৃতীয় তফসিলে না না কিন্তু আছিল এটা, হ্যাঁ। বডির জন্য হচ্ছে 10%। হ্যাঁ 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 হ্যাঁ। আর ওইটা তো আপনি যেটা বলতেছেন ওইটা হচ্ছে প্রিজাম্পটিভ ট্যাক্স, ওইটা তো ইনকাম ট্যাক্স এর, ওটা বছর বছর দিতে হবে। ওইটা আবার রিবেট নেওয়া যাবে ফাইনাল ফাইনাল অ্যাসেসমেন্টের ট্যাক্সের সময়। ওইখানে। ওটা জি ট্যাক্সের, জি জি। ওটা তো ট্যাক্সের জন্য আপনি পাবেন ওইটা। হ্যাঁ ওইটা ট্যাক্সের জন্য। আর ট্যাক্সের ভ্যাটে জন্য, তো ভ্যাটের তো আপনার ধরেন ভ্যাটে যে বডি বডি যেটা তৈরি করবেন, বডির জন্য যে ভ্যাট চালানটা পাবেন, সেই ভ্যাট চালানটা নিয়ে আসে আপনি 21-এ দেখাই দিবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ, এটা এটা আগে ফিক্স, এটা একটা কনফিউশন ছিল, এটার ফিক্স কোনো রেট ছিল না। তো এখন যেটা ফিক্স করছে এটা এটা গত বছর থেকে তৃতীয় এটা তৃতীয় তফসিলে 10%। তৃতীয় তফসিলে দিয়ে দিছে এটা, কিন্তু এই যে বডি টডি তৈরি করা হ্যাঁ বাসের, এই যে, এটা এখন হুম, 10% ফিক্সড রেট ফিক্স করে দেওয়া হয়েছে। মানে এই বাসের, এই যে দেখছেন বাসের ইয়েগুলো কিন্তু দিয়ে দিচ্ছে এখানে, এটা দেখিয়ে, ঠিক আছে? না এটা ট্রাক ও, বাস দুইটাই, বডির হ্যাঁ হ্যাঁ, ক্ষেত্রে, ট্রাক এটা বাস, হ্যাঁ, শুধু বডির বডির ক্ষেত্রে। ক্ষেত্রে, বডির ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। একটা ঠিক জিনিস আছে। ভাইয়া, ধরেন আপনার যে মানে 4.3 তো যারা সেবা বা রপ্তানিকারক ওদের ক্ষেত্রে তো 4.3 ডিক্লেয়ার করা লাগে না। তো হুম। এই ক্ষেত্রে এই যারা বাসের বডি সেবা, ইয়া ভাই, এটা হ্যাঁ ভাই, ভাই। বাসের বডি টডি এগুলা তো ইয়া 5%। এটা ওই যে আপনার তৃতীয় 5%। তফসিলে, হ্যাঁ তৃতীয় তফসিলে আপনার এখানে কিন্তু দেওয়া আছে এটা, হ্যাঁ, এই বাসের বডি, ট্রাকের বডি 5%। এটা আচ্ছা একটু ওই দেখেন তো। যেটা ভাই আছে এইখানে কি এরকম কোনো উল্লেখ আছে যে এত সেফটি, মানে ওরা তো সেফটি হিসেবে, আমি আজকে ফোন দিলাম যে ভাই আমাদের বডি তৈরি করব 12 সেফটি, বলছে ইঞ্জিনের চ্যাসিস কত এত, তা বলছে তাহলে আপনার 10,500, বড় হইলে ওরা স্ল্যাবের কথা বললো, আমি বললাম ওরা যে তো কোনো আপনার টাকার কথা পার্সেন্টেজ বলতেছে, নাই। কিন্তু না না, ওটা আপনার টাকার কথা হ্যাঁ বলতেছে, ওদের সিস্টেম, ওটা তো আপনার চুক্তি ভিত্তিক, আপনি কি করে নেবেন সেটার উপরে রেট, কিন্তু ভ্যাট রেট আসবে 5%, যা হবে, যে না, না, ভ্যালুটা আসবে এটা হচ্ছে সেটার উপরে আপনি 5%। যে যে ওয়ার্কশপে বডিটা বানাবেন, জি বডিটা বানাইলে এটার যে একটা বিল হবে না, বিলের উপর আপনাকে ওই ওইটার 5%। কনসিডারেশন হচ্ছে 5%। 5%। ওইটা টিডিএস ভিডিএস যেটা হবে, এটা হুম ভিডিএস হুম, টা 5%, সেটাই 5%। আর কি। ওইটা একটা ঠিক আছে। কনসিডারেশন। আর যেটা হচ্ছে ক্যাপাসিটি, আপনি যেটা ক্যাপাসিটি বলতেছেন সেটা
ওই যখন বিআরটিএ তে একটা রেজিস্ট্রেশন হয় তখন ওরা কিছু ডিটেল নেয়, ওইখানে ক্যাপাসিটির প্রশ্নটা আসে, মানে লাইসেন্সিং এর ক্ষেত্রে ওইটার উপর ভিত্তি করে আপনাকে প্রিজামটিভ বা এআইটিটা তখন স্ল্যাব অনুযায়ী ওরা স্ল্যাবটা দেখে যে এটা কত ক্যাপাসিটি। হায়ার ক্যাপাসিটির জন্য আপনাকে হায়ার ট্যাক্স পে করতে হবে। এটা বজলু ভাই, জি 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 বজলু ভাই আপনি 6.10 কি জানতে চাচ্ছেন? ভাই আমি বলতেছিলাম 6 পয়েন্ট সম্পর্কে আরেকবার একটু বলেন, মানে কখন দিতে হবে, কোন জায়গায় ইয়া করতে হবে। ও 6.10টা ওই যে আপনার 9.1 এর একটা ফর্ম আছে, হ্যাঁ ওইখানে কিন্তু 6.10 আছে। তো 6.10টা ওপেন করবেন, ওপেন করে প্রত্যেকটা ওইখানে দেখবেন যে এন্ট্রি দিতে হয়। আপনার 6.10 2 লক্ষ টাকার উপরে যেগুলো আছে সেগুলো এন্ট্রি দিবেন ওইখানে, বুঝছেন? 2 লক্ষ টাকার উপর যে সেলগুলো করেন ওগুলা সেলগুলো করে সেলগুলো এবং কি বলো এটা পার্সেস সেল না, পার্সেস শুধু পার্সেস, সেল না, শুধু পার্সেস গুলো দেখাবেন। সেল লাগবে না ভাইয়া? সেল সেল আপনি এতগুলা দিতে পারবেন? সেটাই তো, পারবেন নাকি? পারচেজ পার্সেস গুলা দিবেন, শুধু পার্সেস গুলা দিলে যথেষ্ট। 2 লক্ষ টাকার উপর দুইটাই দেওয়া লাগে নাকি, পারচেজ এবং সেল? পার্সেস সেল দুটোই দেওয়ার দরকার ওখানে, কিন্তু এটা তো লোকালি, শুধু লোকাল দিলেই হয় না? লোকাল, হ্যাঁ লোকাল 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 লোকাল। আপনার সেলস ডাটা এতগুলা দিতে গেলে আপনি বিপদে পড়ে যাবেন। আমার চালান কতগুলা জানেন আপনি? এটা সম্ভব না। আপনি কি করবেন জানেন? আপনি কি করবেন জানেন? সেলসের ডাটাগুলো আমরা কি করি, আমার তো 6.10 তো আমার অটো হয়ে যায়, এটা আমি অ্যাটাচমেন্ট করে দিই, ওটা আমি ওখানে দেই না, অ্যাটাচমেন্টে করে দিই ওটা, ঠিক আছে? বা দুই একটা চালান দেখালাম, দেখার পরে আমি সবগুলো ওই অ্যাটাচমেন্টে দিয়ে দিই 6.10টা। এই বুঝছেন বজলু ভাই? ভাইয়া ক্যাপিটাল মেশিনারির উপরে একটা এসআরও আছে, এটা কি জানা আছে নাকি ভাইয়া? একটু আচ্ছা, ক্যাপিটাল মেশিনের উপর তো আছেই। এসআরওটা একটু জানা আছে নাকি? জানা আছে বলে দেখতে হবে, জানা আছে, আমি জানি যে আছে ক্যাপিটাল মেশিনের উপর। ওইটার ওই সিপিসি ধরে আপনাকে 1% সিডি দিয়েই আনতে হয় আর কি, নাম্বারটা ঠিক এই মুহূর্তে খেয়াল নাই। ওইখানে সিডি 1%, ওইটাই ফাইনাল। কাস্টমসের ইয়া দেখে ওটা ক্যাপিটাল ওখানে হলো, কাস্টমসের ওখানে হলো আজকে রোব স্যারের একটা ক্লাস করতেছিলাম অনলাইনে, তখন রোব স্যার আমি জিজ্ঞেস করলাম, স্যার আমার ইন্ডাস্ট্রিয়াল কিছু ফ্রিজার আসে, স্টোরেজ যেখানে হিমায়িত করা হয়, কোল্ড বক্স, এগুলো আমার তো আইসক্রিম হওয়ার পরই আমি ওখানে হিমায়িত করি, তো এইটা এই স্টোরেজ বক্স আমি রেয়াত নিতে পারবো কিনা? স্যার তো কয় এটা 20 বছর ধরে এই অ্যান্সার আমি পাইলাম না, আপনি জিজ্ঞেস করলেন। তাই আমি বললাম স্যার অ্যান্সারটা আপনি দেন, চেস্ট ফ্রিজার তো আমরা পারবো না, কিন্তু এইটা কি পারবো কিনা? স্যার বললে এখানে একটা এসআরও আছে, সম্ভবত পারবেন না, তারপরে এসআরওটা খেয়াল করেন। এবং স্যারের 3য় খণ্ডতেও লেখা আছে, 3য় খণ্ড আমি এখনো যাইনি, কিন্তু আমি এসআরওটা খুঁজতেছি, আমি তো এসআরওটা পাচ্ছি না। আপনি শোনেন, এসি টেসি আপনি এগুলা এসি না ভাইয়া, ওটা হলো যে ইন্ডাস্ট্রিয়াল ফ্রিজার বক্স, এগুলা আপনি যতই হোক আপনি এগুলা পাবেন না, এগুলা আপনি রিবেট না, পাবেন না। এটা না পাওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ এটা হচ্ছে আপনার, হ্যাঁ আপনার এটা যেটা প্রডিউস হচ্ছে ওইটা আপনি সংরক্ষণের ব্যাপার, এটা। হ্যাঁ, এটা সরাসরি খুব ভালো কথা উৎপাদনের সাথে জড়িত না। না, আবার তো কিছু বক্স তারপরে আছে কিন্তু এসআরওটা ভাইয়া, দেখা যেতে পারে। একরাম ভাই বলতেছে না, একরাম ভাই বা মাহবুব ভাই দুজনকেই বলি, মানে কিছু বক্স আছে আবার আমার সরাসরি উৎপাদনের সাথে জড়িত, দেখা গেল আমার সেটাতে পাওয়া যেতে পারে। এটা মেশিনারিজ আমার হিসেবে পাইতে পারেন, ওটা ধরেন আমার একটা, ওটা যদি আপনার মেশিনারিজ হয়, ওটা যদি আপনার মেশিনারিজের মধ্যে পড়ে, হ্যাঁ তাহলে আপনি পাবেন, ঠিক আছে? যেমন আপনি যে আইসক্রিম তৈরি করেন, আইসক্রিমের তৈরি করার সময় যে মেশিনারি তৈরি করার সময় কিন্তু আমাদের ফ্রিজার বক্স লাগে, যেটা হলো আপনার ফ্রিজার বক্সটা কখন লাগে? আপনার প্রোডাক্টটা তৈরি করার পর লাগতেছে না ওই আগে লাগে? আগেও লাগে, না সময়ও লাগে, ওই সময় আমি বলি ফ্রিজার বক্স হয় বের হয়ে চলে আসতেছে, ওটার মাধ্যমে কাজ হয় বের হয়ে আসতেছে, এরকম কিন্তু এটা যদি হয়, বুঝছেন, যদি এরকম যদি হয়, এটা যদি মেশিনারিজের মধ্যে ফেলানো যায় তাহলে আপনি পারবেন। আচ্ছা, ওটা মূলধনী, আপনার এক কথায় মূলধনী যন্ত্রপাতি হতে হবে, এক কথায় শেষ। মাহবুব ভাই, এখানে আরেকটা ব্যাপার আছে যতটুকু আমার মনে পড়তেছে, সেটা হচ্ছে যে আপনি যখন এক চালানে জিনিসটা আসে, দ্যাট ইজ ক্যাপিটাল মেশিনারি আসলো, এটার সাথে যে যন্ত্রাংশ আসলো সেটার সাথেও ওই হিসেবেও কিন্তু এটা নিয়ে নেওয়া যায়। এটাই হলো কথা, যে ক্যাপিটাল মেশিনারি বা যন্ত্রাংশ, হ্যাঁ মানে ওইটার মধ্যে আলাদা করে যদি, আলাদা করে যদি এটা আমি অ্যাক্সেসরিজ বা স্পেয়ার হিসেবে আনি, তখন কিন্তু ওইটা আর পাবো না। হ্যাঁ সেটাই।
তো ঠিক আছে ভাইয়া, আজকের মতো এখানে শেষ করি। আমরা শুক্রবারে ক্লাস নিব, যেটা হ্যাঁ শুক্রবার যেটা পরীক্ষা নিতে পরীক্ষা নিব না। শুক্রবারে আমরা নেব, দেখি আমরা রিটার্নের একটা দেখাবো শুক্রবারে, ঠিক আছে? আমরা শনিবারের থেকে শুরু করবো ওই কি বলে এটা, কাস্টমসের। হ্যাঁ কাস্টমসের ইয়াগুলো নিয়ে আমরা আলোচনা করব শনিবার এবং মঙ্গলবার। হ্যাঁ এইভাবে আমরা আগাই। আর প্রশ্নগুলো আজকে আমি ইচ্ছা করে নিলাম প্রশ্নগুলো, এরপর থেকে প্রশ্ন যারা থাকবে পরে আমরা আধা ঘন্টা টাইম বা 15-20 মিনিট এরকম একটা আমরা টাইম রাখবো। আচ্ছা, তখন ওইভাবে আমরা প্রশ্নগুলো আনসার দেবো, কারণ প্রশ্ন আনসার দিতেই হবে। তাছাড়া এখানে ধরেন যে আমরা একসাথে হচ্ছি, যদি আপনার অনেক জানার থাকে, যদি আপনি খালি শুধু আমি বই দেখে বক বক করে পড়ে গেলাম, এটা কিন্তু হলো না, বুঝছেন? এই যে প্রশ্নগুলো যখন অ্যান্সার হবে, আপনি অনেকেই শিখবে এই জিনিসগুলো, ঠিক আছে? এই যেমন ধরেন যে মাসুদ ভাই একটা কোশ্চেন করলো, উনি ধরেন যে রোব স্যারকে ওখানে বলছে, তো এই যে জিনিসগুলো আপনারা কিন্তু শিখতেছেন, বুঝছেন? রোব স্যারকে তো প্রশ্ন করা, আমার ওখান থেকে অ্যান্সার পাওয়া, এখানে শিখা মানে একটা অনেক ভালো ব্যাপার একটা। তো যে এই জন্য প্রশ্নের মাধ্যমে অনেক কিছু জানা যাইতেছে। হ্যাঁ জানা যাবে, এটা কিন্তু 100% শেফ থাকেন যে এগুলো কিন্তু সবাই, এই জন্য সবাই প্রশ্ন করবে না, নিজে নিজে চুপ করে বসে থাকেন না। আপনি ধরেন যে একটা আজকে ধরেন যে আজকে একটা ইয়েকে গেছেন, কাস্টমসে গেছেন বা ডাকছে আপনাকে, ধরেন যে আপনাকে কি কি জিজ্ঞেস করতে পারে, হ্যাঁ যে এই জিনিসগুলো আমার কাছে চাচ্ছে বা এই জিনিসগুলো জিজ্ঞেস করতেছে। হ্যাঁ এই যে জিনিসগুলো শেয়ার করবেন, আমি যেরকম আজকে শেয়ার করলাম না, যে আমার কাছ থেকে যে জিনিসগুলো চাইছে, বা একজন বললো যে স্টকের চাইছে, আমার কাছ থেকে চাইছে স্টকের কেন চাচ্ছে, এগুলা জিনিস সতর্ক হবেন, আপনারা সতর্ক হতে পারবেন। আপনারাও ধরেন যে এই জিনিসগুলো মানে নিজে থেকে সতর্ক হবেন, বা এই জিনিসগুলো চাচ্ছে আপনি আপডেট রাখবেন, ঠিক আছে? আমাদের উদ্দেশ্য কিন্তু এই জিনিসটাই, যে আপনি যে এক্সপিরিয়েন্স গুলো হবে এখানে কাইন্ডলি শেয়ার করবেন, ঠিক আছে? এখানে কি সবাই কি রাজি আছেন এটা বলেন তো, শেয়ার করার জন্য রাজি আছেন? জি জি হ্যাঁ ভাইয়া, হ্যাঁ রাজি রাজি আছি তো রাজি সবাই, আছি। হ্যাঁ এটা তো সবাই লার্নিং, এটা তো একটা এটা প্ল্যাটফর্ম। লার্নিং, এটাই প্ল্যাটফর্ম, এটাকেই বলা হচ্ছে প্ল্যাটফর্ম। এই লার্নিংটার জন্যই কিন্তু আমাদের এই এই কাজটা করা, ঠিক আছে? কাজে সবাই আপনি যেখানে যাবেন বা ভ্যাট অফিসে গেছেন, একটা জিনিস জিজ্ঞেস করছে বা করছে, আপনি বোঝেন না, এখানে যে আমাদের এখানে শেয়ার করবেন, আমরা ওইটাকে সলভ করার চেষ্টা করব, আমরা শিখবো, ঠিক আছে? এটা হলো মেন জিনিস এখানে। তো ঠিক আছে, আমরা আজকের মতো এখানে শেষ মাহবুব করি। ভাই, একটা একটা হ্যাঁ কোশ্চেন, ছোট কোশ্চেন। জি। কোশ্চেনটা হচ্ছে মানে ডেবিট নোট আর ক্রেডিট নোট নিয়ে, যখন আমি মাল সরবরাহ দিলাম, বিক্রি করলাম, করার পর অতিরিক্ত কোয়ান্টিটি বা ভ্যাট চলে গেছে, সেক্ষেত্রে আমি ক্রেডিট নোট ইস্যু করলাম। ক্রেডিট নোট ইস্যু করে ক্রেতার কাছে দিলাম, দেওয়ার পর ক্রেতা ওই ক্রেডিট নোট নিয়ে সে কি বৃদ্ধিকারী করবে নাকি হ্রাসকারী করবে আরেকটা ডেবিট নোট করে? আপনি কি করছেন? আপনি রাশকারি করছেন না? আমি তো হ্রাসকারী করছি, ক্রেতা হ্যাঁ সেই ক্রেডিট আপনি নোটে যদি রাশকারি করেন, আপনি এটা কিন্তু বিপরীত হয়। হ্যাঁ আপনি যদি রাশকারি করেন, সে অবশ্যই বৃদ্ধিকারী করবে, বা একটা ডেবিট নোটে ইস্যু করতে তখন পারে, না করলেও সমস্যা নাই, আপনার ক্রেডিট নোটটা নিয়ে সে বৃদ্ধিকারী সমন্বয় করলেও হবে। তখন তখন তো সে ওই আমার ক্রেডিট নোট নিয়ে সে বৃদ্ধিকারীতে দেখাইতে পারবে, তাই না? হ্যাঁ দেখাইতে পারবে, কোনো সমস্যা না। আবার যদি এরকম হয় ডেবিট নোট করতে গেলে, ডেবিট নোট বলতে সে যদি প্রোডাক্ট ধরুন যে আপনাকে দিয়ে দিছে, আপনাকে প্রোডাক্টটা কি করছে আপনি ফেরত দিয়েছেন, তার ওখানে যোগ করতে হবে না? হ্যাঁ, যোগ আপনি করতে যদি হবে। ফেরত তাহলে আপনি ও ওখানে ওখানে আপনার তো ক্রেডিট মানে কি, আপনার এখানে তো যোগ হয়েছে, আপনি যদি ডেবিট করেন সে করবে ক্রেডিট, আর আপনি যদি ক্রেডিট করেন সে করবে ডেবিট, ডেবিট। বুঝছেন? এটা নিয়ে আমি মাহবুব কালকে, ভাই, এটা নিয়ে শুনে আমি বলি, এটা নিয়ে কালকে আমার একটা মানে ভালো একটা লিখবো এটা। হ্যাঁ এটা আমার মাথায় আসছে, এটা ডেবিট এবং ক্রেডিট নোট। আজকে তো ক্রেডিট নোট সম্পর্কে একটু লিখছি, কালকে ডেবিট নোট লিখবো, এটা পুরোটা একটা ব্যাখ্যা দেবো। হ্যাঁ যে কে কি করবে। মাহবুব ভাই, হ্যাঁ বলেন। হ্যাঁ আমি ওই যে লিঙ্কডইন ওইখানে আমি কমেন্ট করছিলাম, বুঝছেন? কমেন্ট করছেন না? ওইটা হ্যাঁ নিয়ে আমার খুবই, হ্যাঁ খুবই একটা সমস্যা। ধরেন আমি ক্রেতাকে আমি দিলাম কোনো ক্রেডিট সমস্যা নাই, ওর আপনি এটা কোনো সমস্যা না, আপনি চালানের ক্রেডিট। বেশি হওয়াতে, হ্যাঁ ধরেন চালানের রেট বেশি হওয়াতে ক্রেতায় আমাকে ধরেন নক করছে যে আপনি এত বেশি দিচ্ছেন কেন, সেক্ষেত্রে ধরেন আমি কমানোর জন্য ক্রেডিট নোট হ্যাঁ দিচ্ছি। এখন আমার আমার কমতেছে, কিন্তু ওরটা আমি কিভাবে কমাবো? ওর কিভাবে আমি বুঝাবো যে আপনি কমাই নেন? আপনি কমাই নেন, হ্যাঁ এটা হলো কথা। আপনি আপনি কমাই নিয়েছেন কিভাবে? আপনি আমি করছেন না, ধরেন ক্রেডিট নোট ক্রেডিট নোট করছেন ইস্যু না, যদি আমি আপনি করি, ক্রেডিট নোট করছেন না, হ্যাঁ আমি বলি, আপনি হ্যাঁ ক্রেডিট নোট করছেন, সে যদি রিবেট নিয়ে থাকে, হ্যাঁ সে অবশ্যই ওইখানে আপনার বৃদ্ধিকারী সমন্বয় করে, সে ওই যতটুকু আপনি ক্রেডিট নোট করছেন না, সে ক্রেডিট নোটটা নিয়ে সে হ্যাঁ। একটা বৃদ্ধিকারী সমন্বয় করবে ওইখানে, ওই ওই টাকাটাই। এখন তাহলে এখন তাহলে এখন তার ওইখান থেকে কিন্তু আপনার ওই বৃদ্ধিকারী সমন্বয় মানে কি, তার ওইটা বাদ তার হয়ে যাবে, বাড়তেছে। তার বাড়বে ওইখানে, যেহেতু যেহেতু সে নিছিল, রিবেট নিছিল, তখন সে এটা হ্যাঁ, বৃদ্ধিকারী সমন্বয় করবে, ঠিক আছে? আর যদি রিবেট না নেয়, করার দরকার নেই। এই এখন ক্ষেত্রে কি রিবেট উনি না কি নিলে বৃদ্ধিকারী করবে নাকি ওই ক্রেডিট নোট দিয়েই
বৃদ্ধিকারী করে দিবে। আপনার ক্রেডিট নোট, ওটাই তো বললাম আপনাকে, ক্রেডিট নোটদের বৃদ্ধিকারী সমন্বয় করতে পারবে, সে একটা ডেবিট নোটও ইস্যু করতে পারে। তাহলে এক্ষেত্রে বোঝা এখন যাচ্ছে আমার যে কথা ক্রেডিট হচ্ছে, একজনের হতে পারে ডেবিট আমি বলি, বৃদ্ধিকারী, আপনার আরেকজনের হতে ডেবিট পারে নোট মানে তো বৃদ্ধিকারী নাকি? হ্যাঁ হ্যাঁ, ডেবিট নোট মানে বৃদ্ধিকারী। বৃদ্ধিকারী, কিন্তু সেটা আমি 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 চাচ্ছি আমি তার ডেবিট নোট চালানে আমি ডেবিট নোট ঝামেলাত না গিয়ে কি করলাম, আপনি ক্রেডিট নোট আমাকে দিয়ে দিয়েছেন, এই ক্রেডিট নোটটাই নিয়ে গিয়ে আমি ওখানে বৃদ্ধিকারীতে দেখাবো যে এই ক্রেডিট নোট পাইছি, এটা আমি বৃদ্ধিকারী সমন্বয় এখানে করে দিলাম। কিন্তু মাহবুব ক্লিয়ার? ভাই, মানে আমার প্রশ্ন হচ্ছে এইখানে, ধরেন চালানে আমি তার থেকে বেশি নিছি, হ্যাঁ, হুম। আবার সে বৃদ্ধিকারী করতেছে, তার মানে তার ডাবল, তার আরো কেন বাড়তেছে। এখন আমার বাড়তেছে মানে কি? প্রশ্ন হচ্ছে, আপনি কে বলছে এটা বৃদ্ধিকারী সমন্বয় করলে কি বাড়ে? ভাই এটা বলেন তো, সবাই বলেন তো, বৃদ্ধিকারী সমন্বয় করলে কি বাড়ে? কমবে কমবে ভাই কমবে এখানে না, লাইবিলিটি, simple। এখানে ওর কমবে লাইবিলিটি না, না, বাড়ে, লাইবিলিটি বাড়ে এখানে আপনার ওই লাইবিলিটি, হ্যাঁ, লাইবিলিটি বাড়ে, ওর কিন্তু বাড়তেছে না, ওর কিন্তু ব্যালেন্স বাড়তেছে না, বুঝছেন? পারতেছে না না। না, ব্যালেন্স বাড়তেছে না, আমি লাইবিলিটির কথা বলছি, তার পদে বাড়তেছে, তাই না? হ্যাঁ প্রদয় বাড়তেছে, তা প্রদয় বেড়ে হ্যাঁ, যাওয়া মানে কি? পদে বাড়তেছে, তার মানে একটা সমন্বয় হয়ে যাচ্ছে, প্রদয়টা সে দিয়ে দিচ্ছে, হ্যাঁ। বেশি নিছিল, সে বেশি নিছিল, রিবেটটা সে বেশি নিছে, সে এখন কমায় দিবে, এই তো। আর আপনি বেশি দিছেন, আপনি সরকারকে বেশি দিছেন, আপনি নিয়ে নিছেন, আপনি এই ক্রেডিট নোট করে আপনি নিয়ে নিচ্ছেন যে আপনি এটা বেশি না দিয়ে দিচ্ছেন। কিন্তু কিন্তু এখন এখন ক্রেতা, ধরেন ক্রেতা আমার একটা চালান নিয়ে অভিযোগ করলো, ভাই এটা আপনি বেশি কেন দিচ্ছেন, আপনি এখন এটা কমাই দেন, মানে অর্থাৎ ক্রেতার ধরেন চালান মূল্য আছে 50 টাকা, এখন সে চাচ্ছে আমি 40 টাকা করে দিতে। করে দেন, বুঝতে আপনি বলেন যে আমি তো চালান আপনাকে চেঞ্জ করতে পারবো না, আপনাকে একটা ক্রেডিট নোট দিতে পারি, হ্যাঁ, আমি ক্রেডিট নোট দিয়ে আপনাকে কমাই দেবো আমি, বুঝছেন না? বোঝেন নাই এখনো? বুঝছি, বুঝতে পারছি, বুঝতে পারছি। হ্যাঁ, আপনি যদি 50 টাকা চালান দেন, সেখানে দেখা গেল যে এটা 40 টাকা হবে, তাহলে আপনি কি করবেন? আপনি তো 40 টাকা চালানটা, হবে, আপনি রাইট। তো সরকারকে দিয়ে দিচ্ছেন 50 টাকা, তাহলে সরকারকে বেশি দিয়ে হ্যাঁ, দিচ্ছেন না 10 টাকা, এই 10 টাকা ফেরত আমি নেওয়ার বেশি বুদ্ধি কি? দিই। ক্রেডিট নোট মানে ডিক্রিজিং করলে ওই 10 টাকা হ্যাঁ, ফেরত পাবেন আপনি আবার, ঠিক আছে? হ্যাঁ, তাহলে ফেরত পেলে কি হলো, আপনি ফেরত পাই গেছেন, আর ওই ওই ওকে ওকে দিয়ে দিলেন যে আপনি ধরেন যে আপনাদের আপনার 50 টাকা যে আপনার বেশি এটা হয়ে গেছিল, আমি আপনাকে এখন এটা কমানোর হ্যাঁ, জন্য আপনাকে আমি এখন এই যে ক্রেডিট নোট দিচ্ছি, এইটা আপনি নিয়ে আপনি হ্যাঁ, বৃদ্ধিকারী সমন্বয় করেন, যেহেতু আপনি 50 টাকা রিবেট না, আপনি তো 50 টাকা রিবেট পাওয়ার কথা না, 40 টাকা পাবেন রিবেট, কথা না, তাহলে 10 টাকা 40 আপনি, টাকা এই হবে, যে হ্যাঁ। 10 টাকা আপনাকে দিছি আমি, এই 10 টাকা দিয়ে আপনি বৃদ্ধিকারী সমন্বয় করেন একটা, তাহলে তো মিলে গেল হিসাব। ক্লিয়ার? আচ্ছা সেটা মাহবুব আমার ভাই, ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। এক্ষেত্রে ওই লোক যদি বলে যে ভাই আপনি তো ক্রেডিট নোট দিচ্ছেন, ক্রেডিট নোট হচ্ছে এটা হ্রাসকারী, এখন উনি তো বলবো যে ক্রেডিট ক্রেডিট না, নোট মানে হ্রাসকারী। আমি এটার জন্য শোনেন, ক্রেডিট নোট হলো যে করছে তার জন্য হ্রাসকারী, আর যে গ্রহীতা হ্যাঁ হ্যাঁ, যে এটাই পাবে হচ্ছে তার মূল জন্য বিষয়। বৃদ্ধিকারী। এটা তো বই লেখা আছে গ্রহীতার রে জন্য ভাই, বৃদ্ধিকারী, এটা তো আইনে হ্যাঁ, লেখা গ্রহীতার আছে জন্য এটা। হ্যাঁ আর সে রাইট, ক্রেডিট এটাই মানে নোট পেয়ে, ক্রেতা অনেক সময় ক্রেডিট নোট পেয়ে অনেকে কি বুঝে ডেবিট না নোট আর ইস্যু কি, করবে? হ্যাঁ হ্যাঁ, বিষয়টা আর কি কাজ করে। আর যদি সে ঠিক যদি আছে, বেশি কারণ বুঝে, আপনি আর যদি সে যদি বেশি বুঝে, বুঝছেন নি, সে যদি বেশি হ্যাঁ বুঝে, হ্যাঁ ভাই এত বেশি বুঝেন না, বেশি বুঝলে আপনি ডেবিট নোট করেন একটা, শেষ কথা। এটাই এটাই। মানে আমার কথা সাথে বুঝছেন? এই নিয়ে কয়েকজনের সাথে মানে এগুলো নিয়ে বার্গেনিং হয়েছে, এই জন্য জাস্ট আমি আপনাদের এটা ও আচ্ছা আচ্ছা, বললাম আর ঠিক, কি। কোনো সমস্যা এই নাই, খোরশেদ আমি ভাই, এটা আরো সুন্দর করে শোনেন, খোরশেদ আমি ভাই, এটা সুন্দর করে একটা নোট করতেছি, হ্যাঁ, এটা আমি লিঙ্কডিনে দিব, এটা যেহেতু একটা হাত খোরশেদ দিছি তো। ভাইয়ের মতো, হুম মাহবুব ভাই, হ্যাঁ খোরশেদ ভাইয়ের মতো আমারও একটা বড় একটা কোম্পানির একজনের সাথে এটা নিয়ে খুব বার্গেনিং হচ্ছে। এখন ওনাকে আমি ক্রেডিট নোট দিয়ে যে মূল্য হ্রাস করবো এটা বুঝাইতে পারছি না। ওনার কথা হচ্ছে ভাই, পণ্য নষ্ট হওয়ার আচ্ছা আচ্ছা প্রেক্ষিতে যদি আমি ফেরত দিই, হ্যাঁ ওনার মনে বলতেছে ফেরত, শুধু ফেরত দিলে, রাস্তাঘাটে কিছু নষ্ট হলে, পণ্য বিনষ্ট হলে ফেরত দিলে আপনি ইস্যু করছেন। এখন মূল্য কমানোর জন্য যে ক্রেডিট নোট ইস্যু করা যায়, ডেবিট নোট ইস্যু, ওর এটা আমি বুঝাইতে পারলাম না। পরে আমি ওনার তো হেড অফিসে গেছে, হেড অফিসে যাওয়ার সাথে সাথে উনি বুঝে, উনি আবার ব্যাট কনসালটেন্ট, উনি বুঝে সাথে সাথে আবার ওই ফ্যাক্টরিতে কল দিয়ে ওনাকে দিচ্ছে বকাঝকা, আপনি বেশি বুঝেন কেন, এই তো, এটা যারা সলিউশন জানে হয়ে না গেছে তারা এটা দেখুন। করবে, এটা শোনেন আমি বলি, এটা ডেবিট নোট ক্রেডিট নোট সবাই যে এত বেশি জানে এরকম কিন্তু না বাবলু ভাই, এটা বুঝছেন? না না, অনেক আছে, হ্যাঁ, অনেকেই আছে, বুঝছেন, এটা বোঝে না এত, যে আর মানে জিনিসটা বোঝার গুলায় ফেলে, একটু গুলায় ফেলে, ক্রিটিক্যাল আছে, বোঝার ক্রিটিক্যাল জন্য। আছে তো, একটু গুলায় ফেলে, বুঝছেন, এটা হলো সমস্যা। আপনি ধরেন যে ডেবিট নোট কোনটা, ক্রেডিট নোট কোনটা, এটা ধরলে কি সহজে পারবে না, বুঝছেন? না, আমি আবার আপনাদের শিখাই দিয়েছিলাম যে কোনটা মনে রাখার জন্য, বলছিলাম যে ক্রেডিট নোট আমি আমি জানি, আমি জানি, আমি জানি, এটা কিন্তু শিখাইছিলাম, ক খ দিয়ে নিয়ে এসেছিলেন, হ্যাঁ কখন আমি ক খ শিখাইছিলাম দিয়ে কিন্তু নিয়ে এটা, হ্যাঁ এটা মনে রাখার জন্য, ঠিক আছে? তো আমি এই হ্যাঁ যে ইস্যু গুলো, তো আমি ধরেন যে আজকে ক্রেডিট নোটটা যে লেখছি, দেখছেন কত লোকজন এখন যে কমেন্টস করতেছে, ইয়ে করতেছে, হ্যাঁ, তো একজন আবার হ্যাঁ লেখছে হ্যাঁ মাতব্বর যে জনাব লেখে লেখছে, তো উনি জানলে কথাটা লিখতো না। এখন ধরেন যে এটা ডেবিট নোট করা যাবে, আমি তো না বলিনি যে ডেবিট নোট করা যাবে না, এরকম না, আপনি বৃদ্ধিকারী সমন্বয় তো আর একটা, অনেকে ওইটাও তো একটা বৃদ্ধিকারী সমন্বয়, ডেবিট নোট একটা বৃদ্ধিকারী সমন্বয়।
ঠিক আছে? অনেকে জানেন মাহবুব ভাই এই ঝামেলা এড়ানোর জন্য আবার চালান ক্যান্সেল করে দেয়। হ্যাঁ, চালান এটা না ক্যান্সেল করো, বুঝার এটা তো ক্ষেত্রে বহুত করে রে ভাই, এটা তো আছে। চালান ক্যান্সেল করে দিই। হ্যাঁ হ্যাঁ, আছে আছে আছে। কি হয় আমাদের পার্টিসিপেট পুরা ক্যান্সেল করে, অনেক সময় পুরা ক্যান্সেল করে, পুরা ক্যান্সেল ক্যান্সেল করে পুরাটাই করছে, ধরেন যে ক্রেডিট নোটটা পুরোটা করছে, করে আরেকটা নতুন চালান দিচ্ছে, এরকম আছে। আরেকটা নতুন চালানো দিচ্ছে। আছে তো, এরকম আছে তো, কিন্তু এটা তো আসলে নিয়ম হলো আবার না। আবার পার্টি থেকে চালান এনে ক্যান্সেল ভাই দিয়ে বিল আবার নতুন পেমেন্ট একটা করেন শুরু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা আছে আছে, এটা আছে, বহুত আছে এগুলা। বিল কিন্তু যারা সাবমিশন জানে না এটা তারা বেশি এগুলো করে। হ্যাঁ, আপনারা যারা জানেন, আপনারা যারা জানেন, আমি বলি, আপনারা যারা জানেন সব সময় ইয়ের জন্য করবেন, ঠিক আছে? আপনাকে সব সময় এই ফলো করবেন আইন অনুযায়ী, ঠিক আছে? আর এখন কাস্টমসের শোনেন, একজন লেখছে কাস্টমসের বই, কাস্টমসের কোনো বই এখন কেনার দরকার নেই। হ্যাঁ, আমরা ইয়েটা শেষ হোক, অর্থ বছরটা শেষ হোক, আমরা তখন কিনবো, ঠিক আছে? কোনো বই এখন কেনার দরকার নেই, কোনো বই এখন কেনার দরকার নেই। আমরা যে শীট আছে সেভাবে দিব, ওইভাবে পড়েন, যেগুলা বই আছে সেগুলাই পড়েন। আর নতুন বাজেট অর্থ বছরটা শেষ পরিবর্তন হোক, হোক। আর বাজেটটা পরিবর্তন হোক, তখন আমরা নতুন বই আসলে নতুন বই কিনবো। হ্যাঁ, এখন টাকা নষ্ট করার দরকার নেই, ঠিক আছে? তো ঠিক আছে খোরশেদ ভাই, ওকে বাবলু ভাই, ঠিক মাহবুব আছে, ভাই, আরো ভালোভাবে হবে, সমস্যা নাই, ওটা আমি আরো সুন্দর করে লিখে আল্লাহ দিব। হাফেজ। হ্যাঁ, ওটা আর আমি যেগুলো ইয়া দিচ্ছি বাবলু ভাই, আপনি মনে হয় নোটগুলা করেন। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি ওই যে লিঙ্কডিনে আমি যে আমি ইয়াগুলো করি দিচ্ছি, করি ওই নোটগুলো সুন্দর করে একটু ভাই। রেডি করেন, ঠিক আছে? যেগুলো সবগুলা যেগুলো আমি দিছি না, ওইগুলো একটা হ্যাঁ রেডি করেন, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে? আমি সময় পাচ্ছি না, ওইভাবে তো করার অবশ্যই ইয়াও সব হয় না, রেডি। বুঝছেন? সুন্দর করে একটা আচ্ছা ইয়া আমি করবেন, করে নেব নি, ওই আমি সব ওগুলো আপনি রেডি করে। পিডিএফ করবেন, একদম সুন্দর করে পিডিএফ করবেন, করে আমাকে একটা ইয়া করবেন, বুঝছেন? ওই মানে একটা সুন্দর করে ওই মানে কি বলে ওয়ার্ড ফাইল করলো, আমাকে একটা আমাকে একটা দিয়ে দিয়েন, আচ্ছা? ওইভাবে একটা আমরা ইয়া করে রাখবো, এটা আমরা নোট করে রাখবো। করে দেবো। হ্যাঁ, নোট করে রাখবো আমরা ওইটা। কোনটা ভাই কোনটা? ওই যে লিঙ্কডিনে লিঙ্কডিনে যে শেয়ার পোস্টগুলো করি করতেছি। আমি, লিঙ্কডিনে যে পোস্টগুলো করি আচ্ছা আমি, আচ্ছা সেগুলো। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ, সবাই ভালো থাকেন। ওকে ভাই, জি আল্লাহ মাহবুব হাফেজ, ভাই, আসসালামু আলাইকুম। প্রশ্ন উত্তর পর্বটা ভালো লাগছে, প্রতি কাশে থাকবে, তাহলে আচ্ছা, আরো অবশ্যই কিছু জানতে অবশ্যই পারবে। থাকবে। ওনাকে বিরক্ত হয়েছে তো, ওনাকে বিরক্ত হওয়ার দরকার নেই, আমরা চেষ্টা করব সব দিক থেকেই একদম ইয়ে করার জন্য। হ্যাঁ, এটা চেষ্টা করবো না না, আমরা। খুব এই ভালো যে ক্লাস এইসব হচ্ছে। প্রশ্নের মাধ্যমেই অনেক কিছু শিখতে পারবো আমরা। হ্যাঁ, অবশ্যই জি জি অবশ্যই জি অবশ্যই, প্রশ্নের মাধ্যমে অনেক কিছু শেখা যাবে, এটা কিন্তু সবাই মাথায় রাখেন। হ্যাঁ, তো ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। জি, আল্লাহ হাফেজ।